স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে দেখো তোমাদের যে রিমেনিং পার্টটা মানে আমাদের কমিউনিকেশন সিস্টেমে সেটা আজকে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো একটু আগে কারেন্ট চলে গেল, সেই জন্য তোমাদের শ্যুটটা কমপ্লিট করা গেল না ওখানে। ঠিক আছে, প্রায় 1.5-2 ঘন্টা আমি ওয়েট করার পরেও মানে করতে পারলাম না। তো যাই হোক, এখন তোমাদের নেক্সট পার্ট আমি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে যে আমাদের এর আগে যেটা পড়ালাম আগের পার্টটা একটু আমি জাস্ট রিক্যাপ করে দিই। যে আমরা দেখেছিলাম কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম মানে কি ছিল, যে এক জায়গা থেকে ইনফরমেশন বা ডেটাকে অন্য জায়গায় আমরা ট্রান্সফার করব। বেসিক্যালি ইটস আ ট্রান্সফারিং অফ ডেটা ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ডেটাকে ট্রান্সফার করব, আর এটাকে টেকনিক্যালি আমরা বলি কমিউনিকেশন সিস্টেম। এটা কমিউনিকেশন বলবো। আর যে প্রসেসের মধ্যে দিয়ে, যে চ্যানেলের মধ্যে দিয়ে এই কমিউনিকেশনটা হয় সেটাকে বলা হবে কমিউনিকেশন সিস্টেম। ওকে, তাহলে এইটা পড়েছিলাম। এবার দেখো, যদি আগেকার দিন যায়, আমি একটুখানি তোমাদের বইয়ের থেকে একদম ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে পড়াচ্ছি, তোমাদের আশা করি এর বাইরে কোয়েশ্চেন একদমই আসবে না। তো দেখে নাও যে আগেকার দিনে যদি আমরা দেখি কমিউনিকেশন সিস্টেম, তো প্রথম যুগ থেকেই আমাদের, যে আমি কালকেও বলেছিলাম যে একটা মানব জাতির উন্নতি কতটা হয়েছে সেইটা দেখবো তাদের কমিউনিকেশন সিস্টেম কতটা বিল্ড আপ হয়ে আছে। সাপোজ যদি বলা হয় যে কোনো একটা জায়গার কমিউনিকেশন সিস্টেম অনেক হাই, আরও বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে আমরা বলবো ঠিক আছে। যেমন সাপোজ আমরা এখন চাঁদের খবরও পাচ্ছি যে চাঁদে কি কি আছে না আছে, মানে চাঁদের সাথে কমিউনিকেশন করা সম্ভব হচ্ছে, বা যদি ওখানে কেউ থাকে তাহলে তাদের সাথেও আমরা কমিউনিকেশন করতে পারবো। তাহলে এই যে একটা জিনিস, শুধুমাত্র আমরা পৃথিবীর মধ্যে আমাদের কমিউনিকেশন সিস্টেমটাকে আবদ্ধ করে রাখিনি, আমরা পৃথিবীর বাইরেও আমরা এখন কমিউনিকেশন করতে পারছি। স্পেসে কোনো একটা জিনিস হচ্ছে সেটাকে আমরা জানতে পারছি। তাহলে কমিউনিকেশন সিস্টেমের অর্থটাই বা কমিউনিকেশনের শব্দটাই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। আমরা দেখলাম কমিউনিকেশন সিস্টেমটা দু টাইপের হয়, একটা পয়েন্ট টু পয়েন্ট, বিন্দু থেকে বিন্দু। যদি একজন, ধরো আমি আছি আর তুমি একাই শুনছো, বা আমি ধরো তোমাকে চ্যাট করছি, হাই কেমন আছো, তুমি বললে হ্যাঁ ভালো আছি, এই যে ওয়ান টু ওয়ান, এইটা হচ্ছে যে কমিউনিকেশন সিস্টেম, সেটাকে বলা হবে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন সিস্টেম। আর বলা হয় ব্রডকাস্টিং বা সম্প্রচার কাকে বলা হয়, যখন সাপোজ ধরো এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে হাজার হাজার ছেলে মেয়ে দেখছে, তখন সেটা হয় ব্রডকাস্টিং। ওকে, এবার নেক্সট চলে আসি, যে আমরা যদি দেখি প্রথম যুগের দিক, তাহলে দেখবে রাজারা কি করতো, যেমন তোমরা অনেক সিনেমাতেও দেখতে হবে, যে ধরো কোথা থেকে যুদ্ধর সৈন্য আসছে, তখন কি করা হতো, ঢোল বাজিয়ে দেওয়া হতো জোরে। যে ঢোলটা বাজিয়ে দেওয়ার ফলে ঢোলের সবাই জেনে গেল যে না, এখন যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, এখন যুদ্ধর জন্য অন্য কোনো জায়গা থেকে আমাদের দিকে সৈন্য ধেয়ে আসছে। তাহলে এইভাবে একটা মেসেজ বা কমিউনিকেশন দেওয়া হতো। তারপরে তোমরা দেখেছো কবুতর যা যা যা, লাইক গান শুনেছো। তো এই যে সিস্টেম, যে একটা কবুতর মানে ওই পায়রাতে কি করতো, চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করতো, এরকম ধরনের এটাও একটা কমিউনিকেশন সিস্টেম। এখন আমাদের কাছে কি হয়ে গেছে, ডেভেলপ হতে হতে মোবাইল, ইন্টারনেট, সমস্ত কিছু পেয়ে গেছি। তো এখানে তোমাদের দেখবে যে তোমাদের যে টেলিভিশন, প্রথম কথা আগে তো তাহলে কমিউনিকেশন ছিল টেলিগ্রাফের মধ্যে দিয়ে বা চিঠি লেখার মধ্যে দিয়ে, যেটা আমরা ডাক ব্যবস্থা বলি। তো ডাক ব্যবস্থা ছিল অনেক অনেক দিনের আগের পুরনো ব্যবস্থা। এটাকে প্রথম উন্নতি, তারপরে কি হলো, আমরা দেখলাম যে সেটা ছিল শুধুমাত্র রিটেন ফরম্যাটে, রিটেন করতে পারতো। তারপরে আমরা কি করতে পারলাম, আমরা মোটামুটি 1800 মানে শেষের দিকে আমরা টেলিফোন পেলাম। আর টেলিফোন কে আবিষ্কার করেছে তোমরা কমেন্টে জানাবে, কমেন্টে লিখো তোমরা কে জানো যে টেলিফোন কে আবিষ্কার করেছে, টেলিফোন কে আবিষ্কার করেছে। এই যে আমরা হ্যালো শব্দটা বলি, হ্যালো শব্দটা আমরা কেন বলি, সেটারও রিজন এই টেলিফোনের আবিষ্কারের সাথে আছে। হ্যালো কোনো মানে শব্দটা এখন তো একটা ওয়ার্ড হয়ে গেছে, কিন্তু এই হ্যালো শব্দ কোনো একটা কারোর নাম ছিল, কোনো একজন মেয়ের নাম ছিল, তার নাম ছিল হ্যালো। ঠিক আছে, তো এই স্টোরি তোমরা যদি শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো। ওকে, তো যাই হোক, বাদ দাও, এদিকে চলে আসো। তো এবার তোমরা এই কোশ্চেনের উত্তরটা আমাকে দেবে যে আমাদের যে টেলিফোন, তার আবিষ্কারক কে। ওকে, তো তারপরে আমরা পেলাম টেলিফোনের ব্যবস্থা মোটামুটি ওই 1897 বা এরকম টাইমে হয়েছে, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, তোমাদের দেখবে বইয়ের একটা পাতাতে সব লেখা আছে এগুলো। তো কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমি বলে রাখছি। তো এই যে টেলিফোন ব্যবস্থা শুরু হলো, টেলিফোন ব্যবস্থার পরে আমাদের কাছে কি এসছে, আমরা টেলিফোনে তাহলে অডিওটা শুনতে পারতাম। তারপরে দেখবে আমাদের যে টেলিভিশন এলো, টেলিভিশন মানে হচ্ছে যে আমরা মোটামুটি যখন পেলাম 1997 দিকে, 1997 যখন এলো, 97 না সরি ভুল বলছি আমি, 1927 দিকে, 1927 খ্রিস্টাব্দের দিকে আমরা টেলিভিশন দেখতে পেলাম। টেলিভিশন আবিষ্কার করেছে জন লগি বেয়ার্ড বলে একজন লোক। সেই লোকজন জন লগ ই বেয়ার্ড, যে একটা নাম ছিল না বিজ্ঞানী, তিনি টেলিভিশন আবিষ্কার করেন। টেলিভিশনটা দেখলাম কি অডিও ভিজুয়াল, মানে অডিও আছে ভিশনও আছে, দুটোই আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওটাকে বলে অডিও ভিজুয়াল। যেমন তোমরা আমার ক্লাসটা দেখছো, এখানে এটাও অডিও ভিজুয়াল, মানে অডিও দেখতে পাচ্ছ, শুনতেও পাচ্ছ, মানে শুনতে পাচ্ছ প্লাস ভিজুয়াল মানে চোখেও দেখতে পাচ্ছ। সো অডিও ভিজুয়াল ব্যাপারটা চলে এলো। তারপরে মোটামুটি ধরো 1968 খ্রিস্টাব্দ নাগাদ আমরা ল্যান সিস্টেম পাই। ল্যান তোমরা অনেকেই জানবে, বলে ল্যান সিস্টেম, ল্যান মানে কি বলে কেউ জানি, অনেকের হয়তো আইডিয়া আছে, অনেকের নেই। তো ল্যান থেকে অনেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে,
মানে পরীক্ষা এবিটিএ দেখলাম দেওয়া আছে, তো এবিটিএ থেকে খুলেও দেখাবো আজকে তোমাদের কোয়েশ্চেন। দেখো ল্যান বেসিক্যালি কি হয়, লোকাল এরিয়াল নেটওয়ার্ক, কি বলা হয়, লোকাল এরিয়াল নেটওয়ার্ক, লোকাল এরিয়াল নেটওয়ার্ক। ওকে, মানে কি, এটার মানে কি বোঝায় স্যার, মানে এটা বোঝায় সাপোজ ধরো তোমরা একটা ঘরের মধ্যে 6 জন বন্ধু ছিলে বা 7 জন বন্ধু ছিল, 5 জন বন্ধু ছিলে, আর 5 জন বন্ধুর কাছে 5টা কম্পিউটার ছিল, 5খানা কি ছিল কম্পিউটার, আর এই কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্টেড, মানে একজনের ইনফরমেশন অনেকজনের ইনফরমেশনে যেতে পারে, ট্রান্সফার হতে পারে, তখন এই সিস্টেমটাকে বলা হয় ল্যান। ল্যান মানে কি হচ্ছে যে কোনো একটা জায়গায় কোনো একটা এরিয়ার মধ্যে যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা একে অপরের সাথে ইন্টারনালি কানেক্টেড আছে, তাহলে আমরা একে অপরের মধ্যে কমিউনিকেশন করতে পারবো। সাপোজ ধরো একটা ঘরের মধ্যে 5 জন আছে, 5টা কম্পিউটার, ধরো 1টা 2টো 3টে 4টে 5টা এরকম আছে, তাহলে এর সাথে এ কানেক্ট করতে পারে, এ কানেক্ট করতে পারে, এ কানেক্ট করতে পারে, এ কানেক্ট করতে পারে, আবার ভাইস ভার্সা, এও করতে পারে, এর সাথে করতে পারে, এর সাথেও করতে পারে, এরকম প্রত্যেকে একে অপরের সাথে কানেক্ট করতে পারবে, তখন সেটাকে বলে ল্যান বলা হয়, লোকাল এরিয়াল নেটওয়ার্ক। একটা এরিয়ার মধ্যে যে ইন্টারনেট যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলো একে অপরের সাথে কানেক্ট করতে পারে। এবার যখন চলে এলো ধরো তোমার ওই 1990 আমরা কি করলাম, একটা রেভলিউশনারি জিনিস এলো 1990 নাগাদ, মোটামুটি একটা জিনিস এলো যেটাকে বলি আমরা WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটাতে কি হয় বেসিক্যালি পুরো ইউনিভার্স বললাম, পুরো পৃথিবীটাকে আমরা কানেক্ট করে দিলাম একে অপরের সাথে। আগে ছিল একটা এরিয়ার মধ্যে, সেটাকে আমরা বলছিলাম ল্যান, আর এখন পুরো ওয়ার্ল্ডটাকে আমরা কানেক্ট করে দিলাম নেটের মধ্যে দিয়ে, যে প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড। তুমি যেখানেই যাও সেখানে গিয়ে আজকে ইন্টারনেট খুলে তুমি কি করতে পারবে, তুমি যে কোনো ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারবে, তাহলে সেটাকে আমরা বললাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW। এটা 1990-এর কৃতকাজ মানে কাজ। আর এই যে তোমার সিস্টেমটা তোমরা দেখতে পেলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এলো, এরপরে এই যে সিস্টেম এটাকে বলা হয় ইন্টারনেট। কি বলা হয়, ইন্টারনেট। তাহলে ইন্টারনেট মোটামুটি এই 1990 থেকেই শুরু হয়ে যায়। ওকে, তারপরে তোমরা জানবে 1997 দিকে গুগল টুগুল এগুলো সব চলে আসে, 1997 সময়ে রেভলিউশনারি ওয়ার্ক হয়ে যায় গুগল। তো এই হলো গল্প লোকাল এরিয়াল নেটওয়ার্ক, যেটা আমার কোশ্চেন আসে প্রথমে ল্যান বলতে কি বলছো, ল্যান বেসিক্যালি তাহলে কি বললাম, যে একটা জায়গার মধ্যে কোনো একটা জায়গা, সেই জায়গায় যতগুলো কম্পিউটার আছে সেই কম্পিউটারগুলো একে অপরের সাথে ইন্টারনালি কানেক্টেড, আর সেটাকে বলা হবে লোকাল এরিয়াল নেটওয়ার্ক। আর এই সিস্টেমটাকে যখন আমরা পুরো পৃথিবীর সাথে কানেক্ট করে দিই তখন সেটাকে বলা হবে WWW বা ইন্টারনেট। ওকে, বলতে পেরেছি আশা করি। এবার আমরা মোটামুটি আমরা চলে গেলাম আমাদের যে হলো তোমাদের সারসংক্ষেপ, সেটার পরে আমরা যেটা বলছি যে নতুন আমরা আজকে পড়া শুরু করব। এর আগের দিন বলেছিলাম যে কমিউনিকেশন সিস্টেমে যত বেসিক টার্ম ছিল, যেমন ইনফরমেশনাল সিগন্যাল কি, তারপর আমরা অ্যান্টেনা কি জিনিস হয়, তারপর আমরা পড়েছিলাম যে ওই তোমার রেঞ্জ কি হয়, ব্যান্ডউইথ কি হয়, এগুলো সমস্তগুলো কভার করা আছে। যারা নতুন আছো তারা আমার আগের ভিডিওটা দেখো, এর বাইরে কোয়েশ্চেন ফ্রেম হবে না, যেগুলো আমি কালকেও করে দিয়েছি ওগুলো থেকে আর আজকের ভিডিও থেকে। ওকে, এবার আমরা আজকে পড়বো সেটা হচ্ছে তোমার যে এই যে খুব ইম্পর্টেন্ট 2016-তে লাস্ট কোয়েশ্চেন এখান থেকে এসছে, মানে 2016-তে জিজ্ঞাসা করেছিল যে মডিউলেশন আর ডিমডিউলেশন বলতে কি বোঝায়। কি বললাম, মডিউলেশন আর ডিমডিউলেশন মানে কি হয়। তো দেখো আমাদের যে সিগন্যাল, কোনো একটা ইনফরমেশনের সিগন্যাল, যেমন ধরো আমি কথা বলছি, আমি যদি মাইকটাইক ইউজ না করতাম, যদি আমি মাইকটাইক কোনো কিছু ইউজ না করতাম, তাহলে আমার কথাটা কত দূর শোনা যেত, আমার বেশি দূর আমি শুনতে পেতাম না। আমি এখানে বলছি, তোমার কোথায়, তুমি হয়তো কলকাতায় বসে দেখছো, আর আমি এখানে মুর্শিদাবাদে শুটিং করছি, তুমি জানতে পারবে যে কি করে আমি কথা বলছি না, কিন্তু আজকে তুমি শুনতে পাচ্ছ কেন, কারণ আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে একটা। এবার সাপোজ ধরো এই যে সিগন্যালটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবো, সাপোজ ধরো তুমি আমেরিকাতে ফোন লাগিয়েছো, এবার আমার যদি সেই যে সিগন্যালটা, আমি যে কথা বলছি, ভয়েস বলছি, আমি তো চিৎকার করে বলছি না, বা এমন কোনো ভাবে বলছি না যে তোমার আমার ভয়েসটা ডাইরেক্ট পৌঁছে যাচ্ছে আমেরিকাতে, এরকম তো হয় না। সেই ভয়েসটাকে আমরা কি করছি, আমার যে ইনফরমেশন সিগন্যাল, আমরা যে কথা বললাম সেটাই হচ্ছে ইনফরমেশন সিগন্যাল, বা সাপোজ ধরো অন্যান্য ক্ষেত্রে ইনপুট সিগন্যাল অন্যরকম হতে পারে। তো সিগন্যাল বা তথ্য সংকেত কি, বেসিক্যালি আমি বলে দিই যারা নতুন আছে তাদের জন্য, তথ্য সংকেত হলো যে আমরা যে ইনপুটটা দিচ্ছি, আমরা যে কথাটা বলছি, এটাই হচ্ছে তথ্য সিগন্যাল। আমরা যে ডেটাটা দিচ্ছি, ধরো আমরা কম্পিউটার টাইপ করছি, সেটা হচ্ছে ডেটা, সেই ডেটাটাকে আমরা বলবো সিগন্যাল। ওকে, তো তথ্য সিগন্যাল যেটা হলো, সেই সিগন্যালটার কিন্তু নিজের পাওয়ার এত বেশি হয় না যে ও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে নিতে পারবে। কারণ তোমরা কালকে লস পড়েছো, অ্যাটিনুয়েশন আমি পড়িয়েছি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন তরঙ্গ যায় তখন তার কিন্তু ক্ষয়প্রাপ্ত, সে কিন্তু উইক হয়, সে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় ধীরে ধীরে। তো এই জন্য বলছি যে আমাদের যে ইনফরমেশন সিগন্যাল বা তথ্য সংকেত যেটা আছে, সেই সংকেতটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে থেকে বহুদূর যেতে পারে না, যেহেতু বহুদূর যেতে পারে না, সেই জন্য এটাকে আমরা কি করব, একটা বলবো ভাই তোর জন্য একটা গাড়ি এনে দিচ্ছি, তুই একটা গাড়ির মধ্যে চেপে চলে যা। তাহলে আমি কি বললাম,
আমি বললাম যে যখন একটা তথ্য সিগন্যাল আছে, তথ্য সংকেত, সেই তথ্য সংকেতকে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করব। কি করব? গাড়ি ভাড়া। সেই গাড়িটার নাম দেবো আমরা ক্যারিয়ার সিগন্যাল বা ক্যারিয়ার ওয়েভ। বুঝতে পারলাম? যে জিনিসটা অন্য সিগন্যালকে ক্যারি করে নিয়ে যাবে। বুঝতে পারলাম কি বলছি? যে একটা আমার ইনফরমেশন সিগন্যাল ছিল, কি ছিল? সিগন্যাল, ধরো সিগন্যাল। এই সিগন্যালটাকে আমাকে অনেক দূরে কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। কিন্তু এই সিগন্যালটার নিজের তো এত পাওয়ার নেই যে ও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। একটু দূরে যাওয়ার পরে একে আর পাওয়া যাবে না। সেই জন্য এর পাওয়ারকে বাড়ানোর জন্য বললাম তুই এক কাজ কর, তোকে আমি একটা গাড়ি ভাড়া করে দিচ্ছি, সেই গাড়ির মধ্যে বসে যাবি। তো একে কি করা হলো? একে একটা এমন একটা ব্যবস্থা করা হলো যে ব্যবস্থার মাধ্যমে একটা গাড়ি ভাড়া করে ওকে এই গাড়িতে চাপিয়ে দিলাম। ঠিক আছে? আর এই যে প্রসেস, যে এই সিগন্যালটাকে, মেন সিগন্যালটাকে গাড়ি ভাড়া করে যে গাড়িতে চড়ালাম, গাড়িতে উঠিয়ে দিলাম, সেই যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় মডিলিউশন বা মডিলিউশন বলে, মডিলিউশন বা মডিলেশন। ওকে, বুঝতে পেরেছি? এটাকে কার ওপর করা হয়? একে ক্যারিয়ার ওয়েবের মধ্যে দিয়ে পাঠানো হয়। যে ওয়েবের মধ্যে দিয়ে একে পাঠাবো, যে ওয়েবটা এটা নতুন ধরনের ওয়েব। এটা কিন্তু গাড়ি বলতে গেলে আমরা তো থুই না ট্রাকে নিয়ে যাবো। একে একটা নতুনই আর একটা ওয়েব নেব, সেই ওয়েবটাকে এই ওয়েবের মধ্যে এই ওয়েবটাকে বসিয়ে দেবো। ওকে, তাহলে এখানে কি থাকবে? ক্যারিয়ার ওয়েব। ক্যারিয়ার ওয়েব, যেটাকে বলা হয় বাংলায় বাহক তরঙ্গ। কি বলা হবে? বাহক তরঙ্গ। বাহক তরঙ্গ। ওকে, এই বাহক তরঙ্গের উপর কাকে বসাবো? এই ক্যারিয়ার সিগন্যালকে বসাবো, বা সরি সিগন্যালটাকে, ইনফরমেশন সিগন্যালকে বসাবো। আর যে প্রসেসে বসানো হবে সেই প্রসেসটাকে বলা হবে মডিলিউশন বা মডিলেশন। ওকে, আচ্ছা, এবার তারপর এখান থেকে কি হবে? তারপরে এখানে তোমার ট্রান্সমিট করে দেবো, ট্রান্সমিট করব ট্রান্সমিটারের সাহায্যে। এবার তারপরে কি হবে? এখান থেকে অ্যান্টেনা দিয়ে আমরা ছেড়ে দেবো ইএমডব্লিউ ফর্মে। ঠিক আছে, ইএমডব্লিউ ফর্মে একে ছেড়ে দেবো এই সিগন্যালটাকে। বোঝা গেছে আশা করি? আচ্ছা, এবার এই যে ক্যারিয়ার সিগন্যালকে বসালাম, এবার এখান থেকে পাঠালাম, ট্রান্সমিট করলাম অ্যান্টেনা দিয়ে, কালকে এই পর্যন্ত করা হয়েছিল। তারপরে এখানে একটা কি থাকবে? রিসিভার অ্যান্টেনা। এখানে একটা কি থাকবে? রিসিভার অ্যান্টেনা, যে এই যে ইনফরমেশনগুলোকে রিসিভ করবে। রিসিভ করার পরে কি করবে? রিসিভ করার পরে আবার ট্রান্সমিট করবে, ট্রান্সমিট করবে এক জায়গা থেকে অন্য জায়গায়। ঠিক আছে, ট্রান্সমিট পাওয়ার পরে কি হবে? তুমি এর কার কাছে পৌঁছে যাবে? এ পৌঁছে যাবে তোমার এই যে এবার এর মধ্যে এই যে সিগন্যাল, এর মধ্যে কে কে আছে? এর মধ্যে ক্যারিয়ার ওয়েভও আছে আর সিগন্যালও আছে, ইনফরমেশন সিগন্যালও আছে, ক্যারিয়ার ওয়েভও আছে। দুটোর তো দরকার ছিল না, আমার কার দরকার ছিল? আমার শুধুমাত্র সিগন্যালের দরকার ছিল। এবার যখন এর ডেস্টিনেশনে পৌঁছে যাবে, রিসিভার এন্ডে চলেছে, ধরো এটা ধরো রিসিভার এন্ডে এসছে, রিসিভার এন্ডে, সিআইই, রিসিভার এন্ডে চলে এসছে। ওকে, তো রিসিভার এন্ডে যখন এসছে, তখন তো রিসিভার এন্ডে যাওয়ার পরে এর তো আমার ক্যারিয়ার ওয়েভকে দরকার নেই, আমার কাকে দরকার? সিগন্যালকে দরকার। তখন আমি কি করব? রিসিভার এন্ডে এখানে ডিমডুলেশন করব, বলবো ভাই তুই এবার গাড়ি থেকে নেমে যা। কাকে? সিগন্যালকে। তাহলে এখানে হবে ডিমডুলেশন, মডিউলেশন, ডিমডুলেশন হবে। ডিমডুলেশন মানে কি হলো? এখান থেকে যে ক্যারিয়ার ওয়েভ, বাহক তরঙ্গ, সেই বাহক তরঙ্গকে বার করে দিলাম, বাহক তরঙ্গকে বার করে দিলাম। আর কাকে নিয়ে এবার চলবো? চলবো এবার সিগন্যালকে নিয়ে, আমার যেটা ছিল। এবার এই সিগন্যালকে কাকে দিয়ে দেবো? এই সিগন্যালকে যে ইনফরমেশন সিকার যে আছে, যে ইনফরমেশন নেবে তাকে দিয়ে দেবো। তাহলে ইনফরমেশন সিকার, ইনফরমেশন যাকে চাই বা ইনফরমেশন সিকার, তাকে দিয়ে দেবো, বলো তুমি ইনফরমেশন নিয়ে নাও। ব্যাস, এটা হয়ে গেল সিস্টেম। ওকে, তাহলে মডিলিউশন কি হলো? মডিলিউশন হচ্ছে সিগন্যালটাকে গাড়িতে চাপাবো। কোন গাড়ি? ক্যারিয়ার ওয়েভ। আর ডিমডুলেশন কি হলো? গাড়ি থেকে সিগন্যালটাকে নামিয়ে দেবো, সেটা প্রসেস হচ্ছে ডিমডুলেশন। তাহলে মডিলিউশন কোথায় করা হয়? মডিলিউশন হচ্ছে তোমার সেন্ডিং পার্ট। এই পার্টটা কি হলো? যে সেন্ড করছে, যে ইনফরমেশন সেন্ড করছে, তাহলে সেন্ডিং পার্ট বা প্রেরক প্রান্ত, এটা প্রেরক প্রান্ত। প্রেরক প্রান্তে কে থাকবে? প্রেরক প্রান্তে থাকবে তোমার মডিলিউশন হবে। আর গ্রাহক প্রান্তে কি হবে? রিসিভার এন্ডে কি হবে? ডিমডুলেশন। এটাকে বলা হয় গ্রাহক প্রান্ত, গ্রাহক। ওকে, তো গ্রাহক প্রান্তে হবে ডিমডুলেশন। তাহলে মডুলেশন ডিমডুলেশন বোঝা গেল। এইটাকে সুন্দরভাবে পড়ো। সংজ্ঞাটা 2016 সালে এসেছিল, তারপরে আর আসেনি। তাহলে প্রথম কথা হচ্ছে মডুলেশন কি, ডিমডুলেশন কি। পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সাজেশন লিখে রাখো, পরীক্ষায় ধরো এই বছর আসবে এরকম টাইপের একটা কোয়েশ্চেন। আচ্ছা, এবার জানবে এই মডুলেশনটাকে না 3 ভাবে করা যায়। কি বললাম? গাড়িতে চাপানোর
কিভাবে কোথায় সিট, একটা গাড়িতে চাপাবো যখন সেই গাড়ির কোথায় বসবে তুমি, সে তার উপর ডিপেন্ড করে অবস্থান থাকে। যেমন একটা বাসে উঠলে বাসের সামনে বসতে পারো, মধ্যে বসতে পারো, শেষে বসতে পারো, সেরকমই এই যে সিগন্যাল, এই সিগন্যালগুলো বেসিক্যালি কি থাকে, যদি আমি বলি ধরো কেরিয়ার সিগন্যাল, তাহলে ধরো এটা ধরো এমনি এটার মডিউলেশন করবো, তাহলে ওয়াই এম ইকুয়ালস ধরো এস সি এ এম ইন্টু সাইন ওমেগা এম ইন্টু টি। ওকে, এই সিগন্যালটার মডিউলেশন করতে হবে। তো এখানে কেরিয়ার ওয়েভ আছে, কেরিয়ার ওয়েভটা কীরকম হবে, তাহলে ওয়াই সি কেরিয়ার ওয়েভ ইকুয়ালস টু কি লিখবো, এ সি সাইন ওমেগা সি ইন্টু টি প্লাস ফাই সি লিখো। ওকে, কারণ কেরিয়ারের জন্য সবগুলোতে আমি সি লিখেছি ওর সাফিক্সে। ওকে, তাহলে কি বললাম, এটা হচ্ছে আমার মেন ইনফরমেশন সিগন্যাল। এই ইনফরমেশন সিগন্যালটাকে আমি এই সিগন্যালের মধ্যে দিয়ে পাঠাবো। ইনফরমেশন সিগন্যালটাকে কোথায় পাঠাবো, এই বাহক তরঙ্গের মধ্যে দিয়ে আমি সেন্ড করব। সেই জন্য এটা হচ্ছে কি গাড়ি আমার, যেটা বলছিলাম আমি, এটা হচ্ছে ভেহিকেল। এই ভেহিকেলের উপর কাকে বসাবো, এই সিগন্যালটাকে বসাবো। এবার এই সিগন্যাল বলবে আমার বসার জন্য কিন্তু ভেরিয়েবল জায়গা চাই। যেমন আমি কোথায় কোথায় বসবো, আমি এই অ্যাম্পলিটিউডের মধ্যে বসতে পারি। এটা তো এসিকে কি বলা হয়, বিস্তার বা অ্যাম্পলিটিউড। কি বলা হয়, বিস্তার বা অ্যাম্পলিটিউড। আমি বসতে পারি কি কৌণিক কম্পাঙ্ক, এটাকে ওমেগা সিকে কি বলা হয়, কৌণিক কম্পাঙ্ক। তোমরা জানো 2π/t, ওমেগা সি কৌণিক কম্পাঙ্ক বলা হয়। আর এই ফাই এটা হলো ফেজ, আমি এর উপরে বসতে পারি। তাহলে এই যে ইনফরমেশন সিগন্যালটাকে আমরা তিন জায়গায় বসাতে পারি। একটা হচ্ছে কোথায়, এটা অ্যাম্পলিটিউডের মধ্যে বসাতে পারবো কেরিয়ার সিগন্যালের, একটা বসাতে পারবো কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে, আর একটা বসাতে পারবো আমরা ফেজে। যখন আমরা কি, তাহলে আমরা বসানোর প্রসেসটা হলো তিন প্রকার। তাহলে সেই জন্য মডিউলেশন আমরা তিন ভাবে করতে পারি। এক নম্বর কি, অ্যাম্পলিটিউড মডিউলেশন, অ্যাম্পলিটিউড মডিউলেশন, অ্যাম্পলিটিউড মডিউলেশন। ওকে, অ্যাম্পলিটিউড মডিউলেশন মানে কি, যখন কেরিয়ার ওয়েভের আমরা কি করলাম, কেরিয়ার ইনফরমেশন সিগন্যালটাকে কোথায় বসাবো, এই কেরিয়ার ওয়েভের মধ্যে বসাবো। ওকে, সরি, কেরিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউডের মধ্যে বসাবো। ইনফরমেশন সিগন্যালকে কেরিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউডের সঙ্গে পাঠিয়ে দেবো, বসিয়ে পাঠিয়ে দেবো, তখন সেটাকে বলা হবে অ্যাম্পলিটিউড মডিউলেশন। এটাকে বলা হয় যখন আমি এখানে এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে এর মধ্যে যখন এইটাকে বসাবো, কাকে, ইনফরমেশন সিগন্যালকে এই সিটে বসাবো, যখন কোন সিট, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সিট, তখন সেটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। কি বলা হয় তখন, সেটাকে বলে ফ্রিকোয়েন্সি মডিউলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়েছে। আর যখন আমরা কোথায় পাঠাবো, এই ফেজের মধ্যে দিয়ে পাঠাবো, কাকে, এই ইনফরমেশন সিগন্যালকে, তখন বলা হয় ফেজ মডুলেশন। কি বলবো, ফেজ মডুলেশন হয়েছে। তাহলে আমাদের মডুলেশন ক টাইপের হলো, আমাদের কাছে মডুলেশন তিন টাইপের হলো। একটাকে বলা হয় অ্যাম্পলিটিউড মডুলেশন, পরীক্ষায় কোশ্চেন আসে অ্যাম্পলিটিউড মডুলেশন বলতে কি বোঝো, তারপরে ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর হচ্ছে ফেজ মডুলেশন। এবার তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে শুধুমাত্র অ্যাম্পলিটিউড মডুলেশনই আছে, আর বাকি এই দুটো নেই। আমরা শুধু এইটাকে নিয়ে পড়বো। খুব পাতি কোশ্চেন এখান থেকে বসবে, কিন্তু আমি বলে রাখছি তোমাকে, শিওর শর্ট নিয়ে রাখো, আমার নাম দিয়ে লিখে রাখো, হয় শর্ট কোয়েশ্চেনে নইলে বড় কোয়েশ্চেনে, মানে হয় 1 নম্বরের এমসিকিউতে নইলে 2 নম্বরের মানে সেকশন বি এর কোয়েশ্চেনে তুমি পাবে অ্যাম্পলিটিউড মডুলেশন থেকে কোয়েশ্চেন এবছরের জন্য। আমি তোমাকে এবিটিএ টেস্ট পেপারও দেখাবো এখন। তাহলে এটাকে পজ করে তোমরা তুলে নাও, আর সংজ্ঞাগুলোকে বই থেকে খুব সুন্দর করে লিখে নাও। ওকে, এবার দেখো আমরা তোমাদের অ্যাম্পলিটিউড মডুলেশনটা পড়বো। এবার অ্যাম্পলিটিউড মডুলেশন ডিটেলসে আমরা পড়বো, কারণ এখান থেকে কোয়েশ্চেন যেহেতু আসবে আমাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অ্যাম্পলিটিউড মডুলেশন আমি লিখে দিলাম, amplitude modulation, তাহলে বোঝা গেছে অ্যাম্পলিটিউড মডুলেশন মানে হচ্ছে আমরা যে কেরিয়ার ওয়েভটা আছে সেই কেরিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউডের মধ্যে আমরা ইনফরমেশন সিগন্যালটাকে ভরে দেবো, দিয়ে ট্রান্সফার করবো। ওকে, আচ্ছা, এবার দেখো জিনিসটা কি হয়। সাপোজ ধরো তোমার কেরিয়ার ওয়েভ যেটা ইনফরমেশন সিগন্যাল আছে সেটা হচ্ছে ym ইকুয়ালস টু am সাইন ওমেগা টি। ওকে, ym ইকুয়ালস টু am সাইন ওমেগা টি। এটা হচ্ছে তোমার কি তথ্য সংকেত বা ইনফরমেশন সিগন্যাল, এটা হচ্ছে তোমার সিগন্যাল। ওকে, এটাকে কি করব, অ্যাম্পলিটিউড মডুলেশন করতে গেলে আমাদের কি করতে হবে, কেরিয়ার ওয়েভ আনতে হবে। এবার আমি ধরে নিলাম কেরিয়ার ওয়েভ যেটা আছে সেই কেরিয়ার ওয়েভ বা বাহক তরঙ্গ, সেই বাহক তরঙ্গটা হলো yc ইকুয়ালস টু, কেরিয়ারের জন্য সি দিলাম, এসি প্লাস কেন, এসি সাইন
ওমেগা সি ইন্টু টি। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কি করব, এই কেরিয়ারের মধ্যে কাকে ঢুকিয়ে দেবো, এইটাকে ঢোকাবো। তাই জন্য তো অ্যামপ্লিটিউড সিগন্যাল না, কেরিয়ার বলছি, এসি। এসি মানে কি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কার, বাহক তরঙ্গের, যেটা হচ্ছে কেরিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে এসি। তাহলে এই এসি এর মধ্যে কাকে ঢুকিয়ে দেবো, এই ইনফরমেশনটাকে ঢুকিয়ে দেবো। তাহলে চলো মডুলেশন করলে কি পাবে তোমরা, তাহলে মডুলেটেড ওয়েভ কি হবে, মডিউলেটেড যে সিগন্যালটা পাবো, সেই মডিউলেটেড সিগন্যাল মানে এখন গাড়িতে চাপিয়ে দিলাম সিগন্যাল। ওকে, সেই মডিউলেটেড সিগন্যাল কীরকম হবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে তোমার এসি, এই এসির সাথে কাকে ঢুকানো হয়েছে, প্লাস এ এম সাইন ওমেগা টি। ওকে, আর বাইরে কি পড়ে আছে, বাইরে পড়ে আছে সাইন ওমেগা সি ইন্টু টি। দেখো কি করলাম, এসি এর মধ্যেই বসাও বলেছি, তাহলে এসির সঙ্গে জুড়ে দিয়েছি কাকে, ইনফরমেশন সিগন্যাল ওয়াই এমটাকে। এবার বাকিটা বাইরে পড়ে আছে, এবার এখান থেকে কি করবে, এসি কে কমন নিয়ে নাও, তাহলে এসি চলে গেল বাইরে কমন, তাহলে হবে কত, 1 প্লাস এ এম বাই এসি সাইন ওমেগা টি, বাইরে সাইন ওমেগা সি ইন্টু টি। ওকে, এটা হলো তোমার এবার যে এই এম বাই এসি, এটাকে বলা হয় মডিউলেশন ইন্ডেক্স বা মডিউলাঙ্ক বলা হয়, মানে তোমাদের বাংলায় মডিউলাঙ্ক বলে মনে হয় মোস্টলি, তুমি একটু চেক করে নিও। মডিউলেশন ইন্ডেক্স বলে, কি বলে এটাকে, তাহলে এম বাই এসি, এ এমটা কার, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, কার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে মেন সিগন্যালের বা আমার তথ্য সংকেতের অ্যামপ্লিটিউড। আর এসিটা কার, এসিটা হচ্ছে আমার যে কেরিয়ার ওয়েভ, সেই কেরিয়ার ওয়েভের মানে অ্যামপ্লিটিউড। তাহলে এটাকে বলা হয় মডিউলাঙ্ক, বাংলায় মনে হয় মিউ দিয়ে লেখে, এটাকে বলা হয় মডিউলেশন ইন্ডেক্স, মডিউলেশন ইন্ডেক্স। ওকে, আচ্ছা এবার একটা জিনিস জেনে রাখো, আমাদের কেরিয়ার ওয়েভ, ধরো সাপোজ তোমার ওজন হচ্ছে ধরো 50 কেজি, আর তুমি ধরো একটা গাড়ি কিনেছো, সেই গাড়ির ওজন হচ্ছে 10 কেজি, সম্ভব? ওটা বাচ্চা ছেলের খেলার গাড়ি হয়ে যাবে তাহলে, তাই না? তাহলে তোমার থেকে নিশ্চয়ই ভারী হবে। তাহলে এই যে এসি, যেটা কেরিয়ার যে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এসি এর মানটা সবসময় কার থেকে বেশি হবে, এম এর থেকে বড় হবে। তাহলে এসি এর মানটা সবসময় কার থেকে বড় হয়, এম এর থেকে বড় হয়। যদি এসির মানটা সবসময় এম এর থেকে বড় হয়, তাহলে এই মিউ এর মানটা সবসময় 1 থেকে ছোট হবে, মিউ এর মানটা সবসময় 1 থেকে ছোট হবে। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষাতে এটাও জিজ্ঞাসা করেছে, অনেক এবিটিএ পাতায় পাবে যে মডিউলেশন ইন্ডেক্স, সরি ইন্ডেক্স ওয়ান টাইম ভুল লিখেছি, আইডেক্স হয়ে গেছে, ইন্ডেক্স, মডিউলেশন ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা সবসময় 1 থেকে ছোট হয়, কারণ এসি এর ভ্যালু সবসময় 1 থেকে বড় হবে, কারণ এটা হচ্ছে কেরিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড। ওকে, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সাজেশনে আমি দিয়ে রাখলাম, এবছরের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে ম্যাথসও আছে, আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার সেখান থেকে আমি দেখাচ্ছি ম্যাথস কিভাবে জিজ্ঞাসা করে। এম এর মান দেওয়া থাকে, এসির মান দেওয়া থাকে, ডাইরেক্ট দেওয়া থাকবে, সিগন্যাল এরকম দেওয়া থাকতে পারে, এইভাবেও সিগন্যাল দেওয়া থাকতে পারে, ওয়াইসি দেওয়া থাকতে পারে, ওয়াইএম দেওয়া থাকতে পারে, দিয়ে বলে মডিউলেশন ইন্ডেক্সের মান বার করো, বা এম এর মান এসির মান দেওয়া থাকবে, বলবে যে মডিউলেশন ইন্ডেক্স বার করো। ঠিক আছে, এইভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, বাকি কিভাবে কোশ্চেন আসতে পারে চলো দেখে নিই। এবার দেখো এখানে আবার কিভাবে কোশ্চেন আসে। এবার যে তুমি যে এটা করলে, এই যে আমার মডিউলেশন হলো, এই যে সিগন্যাল এখানে দেখো পেলে তুমি, সেখানে মডিউলেটেড সিগন্যাল, এই যে সিগন্যালটা এখন নতুন সিগন্যাল পেলে ওয়াইটা, এটা হচ্ছে মডিউলেটেড সিগন্যাল। এই মডিউলেটেড সিগন্যালের এটা হচ্ছে কি, তার মানে কি বলবো এটাকে, যে অ্যামপ্লিটিউড, ভালো করে দেখো, এটা হচ্ছে মডিউলেটেড সিগন্যাল, এটা হচ্ছে তোমার বাহক তরঙ্গ ছিল, আর এটা হচ্ছে ইনফরমেশন ওয়েভ বা তথ্য সংকেত, দুটোকে মার্জ করে এখন আমরা এই ওয়েভটা পেলাম। এই ওয়েভটার যে অ্যামপ্লিটিউডের মান সেটা কত হবে, এইটা হবে। তাহলে মডিউলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড কত, মডিউলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড যেটা বলবো, অ্যামপ্লিটিউডটা কত হবে, সেটা হবে ধরো এ লিখলাম, এ ইকুয়ালস টু কত পাচ্ছ, এসি প্লাস এ এম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। ওকে, এবার দেখো এই এর মানটা ম্যাক্সিমাম কত হতে পারে, যখন সাইনের মান 1 হবে, সাইনের মান কত হতে পারে, সর্বোচ্চ সাইনের মান 1, ঠিক আছে, 90 ডিগ্রিতে। তাহলে এ এম এর ম্যাক্সিমাম, এর মান ম্যাক্সিমাম কত হতে পারে, এ ম্যাক্স কখন হবে স্যার, এ ম্যাক্স হবে যখন এসি প্লাস এ এম, মানে সাইনের মান কত হয়ে গেছে, 1 হয়ে গেছে, সাইন ওমেগা টির মান কত হয়েছে, 1।
মিনিমাম কত হতে পারে? দেখো সাইনের মিনিমাম মান কত হয় 100, তুমি এটা দেখো সাইনের মিনিমাম মান -1 করতে পারো, কারণ আমরা জানি সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে +1 আর সাইনের মিনিমাম মান হচ্ছে -1। তাহলে -1 যদি বসাই এখানে তাহলে মিনিমাম কত হবে? তাহলে এ মিনিমাম, এটা কার? মডিউলেটেড ওয়েভের কিন্তু, হ্যাঁ মডিউলেটেড ওয়েভের, সেটা হচ্ছে এসি মাইনাস এম, এসি মাইনাস এম হয়েছে। তাহলে আমরা ম্যাক্সিমাম মান কত পেলাম? আমরা ম্যাক্সিমাম মান পেলাম এ ম্যাক্স মডিউলেটেড ওয়েভের, মানে এটা মনে হয় বাংলায় বলে বিরূপিত তরঙ্গ, এরকম টাইপের কিছু একটা ওয়ার্ড আছে, যাই হোক দেখে নিও। ম্যাক্সিমাম মান কত পেলাম? এসি প্লাস এম, ওকে। আর মিনিমাম মান কত পেলাম? স্যার মিনিমাম মান পেয়ে গেছি এ মিন, এ মিন কত পেয়েছি স্যার? এসি মাইনাস এম, ওকে হয়েছে। আচ্ছা এবার দেখো পরীক্ষায় এরকম বহু কোয়েশ্চেন আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে ম্যাক্সিমাম আর মিনিমাম মান দেওয়া আছে, মডিউলেটেড ওয়েভের ম্যাক্সিমাম আর মিনিমাম মান দেওয়া আছে, একদম দেওয়াই আছে, ঠিক আছে। ধরো একটা কোশ্চেন আমি বলছি এবিডিতে পাবে, দেওয়া আছে যে মডিউলেটেড ওয়েভের এ ম্যাক্সের মান সর্বোচ্চ মান হচ্ছে, বিস্তারের সর্বোচ্চ মান হচ্ছে 12 হয়েছে, 12 না 10 এরকম ছিল, 10 মনে হয়, 10, হ্যাঁ 10, একদম এবিটিএরই কোশ্চেন বলছি, করানো হয়েছে এবার। আর সর্বনিম্ন মান এ মিন দেওয়া আছে তোমার 2, সর্বনিম্ন মান কত দেওয়া আছে? 2। এবার বলেছে সর্বোচ্চ মান 10 আর সর্বনিম্ন মান যদি 2 হয় তাহলে আমাকে মিউ এর মান বার করে দাও। কত, কার মান বার করে দাও? মিউ এর মান কত হয় বার করতে বলেছে, মানে মডিউলেশন ইন্ডেক্সের মান বার করতে বলেছে। কি করে বার করবো স্যার? আমরা জানি মিউ ইকুয়ালস টু এম বাই এসি, মিউ ইকুয়ালস টু কি জানা আছে? এম বাই এসি, কিন্তু আমরা তো স্যার জানি না এসি আর এম এর মান কত, কিন্তু এখান থেকে আমরা বার করতে পারবো। কি করে দেখে নাও, দেখো এসি আর এম এই দুটোকে তোমরা ডাইরেক্ট যোগ করে দাও, একবার লিখলাম এ ম্যাক্স ইকুয়ালস টু এসি প্লাস এ এম, আর এক আছে এ মিন ইকুয়ালস টু কি আছে? এ মিন ইকুয়ালস টু এসি মাইনাস এম, মাইনাস এম। তাহলে এখানে যদি তুমি কাটাকুটি করো দেখো এম এম ক্যান্সেল হয়ে যাবে, ওকে। তাহলে যোগ করে দাও ডাইরেক্ট, তাহলে কত হবে? 2ac ইকুয়ালস টু হয় এম মিন বা এ ম্যাক্স প্লাস এ মিন বা, এবার এটা হলো, তাহলে এসি ইকুয়ালস টু কত পাবে? এসি ইকুয়ালস টু হবে স্যার এ ম্যাক্স প্লাস এ মিন প্লাস এ মিন বাই 2 হয়েছে। আর সিমিলারলি যদি তুমি কি করো এখানে মাইনাস চিহ্ন বসাও, তাহলে আমি এখানে করে দিচ্ছি ডাইরেক্ট এ এম পাবে, এম এর ভ্যালু হয় এ ম্যাক্স মাইনাস এ মিন, মাইনাস এ মিন বাই 2 হবে। সিমিলারলি এখান থেকে তোমরা করতে হবে, ওকে। তাহলে এসির মান তোমরা জানো, এটাও মনে রাখবে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসি কত হয়? এসির ভ্যালুটা এই যে ক্যারিয়ার ওয়েভ, যদি ম্যাক্সিমাম আর মিনিমাম যদি অ্যামপ্লিটিউড দেওয়া থাকে মডিউলেটেড ওয়েভের, সেটা হবে এসির ভ্যালু কত হবে? এম এক্স প্লাস এম ইন বাই 2, আর এম কত হবে? এম এক্স মাইনাস এম ইন বাই 2, ওকে। আচ্ছা তাহলে তোমাকে এম এক্স আর এম ইন তো দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি স্যার মিউ মানে, আবার আমরা এখানে বলতে পারি মিউ মানে কত হতে পারে স্যার? এম এক্স মানে এসির এম এর মান বসাও, এম এর মান কত? এম এক্স মাইনাস এম ইন বাই 2 বাই এসির মান কত? এসির মান হচ্ছে এম এক্স প্লাস এম ইন বাই 2, তাহলে এম এক্স প্লাস এম ইন বাই 2, তাহলে এই দুই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে মিউ ইকুয়ালস টু কত পাবে স্যার? এম এক্স মাইনাস এম ইন বাই 2, সরি বাই এম এক্স প্লাস এম ইন হয়েছে। মিউ ইকুয়ালস তাহলে কি পাওয়া গেল স্যার? মিউ ইকুয়ালস টু পাওয়া গেল এম এক্স মাইনাস এম ইন বাই এম এক্স প্লাস এম ইন। তা দেখো ম্যাক্সিমাম 10 দেওয়া আছে আর মিনিমাম কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তাহলে আমি মিউ ইকুয়ালস টু বলতে পারি স্যার 10 ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে দেখো 8/12, মানে হচ্ছে কত? 4/6, মানে হচ্ছে তোমার 2/3, 2/3 হবে মিউ এর ভ্যালু। দেখো সেটাও একের থেকে ছোট আসছে। এরকম ভাবে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করবে, ভালো করে তুলে নাও। আমার এখানে আর লেখার জায়গা নেই, আমি আরেকটুখানি বোঝাবো। খুব 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন আমি বলে রাখলাম তোমার উচ্চ মাধ্যমিকে আসবে, সাজেশনে 100% লিখে রাখো। এবিটি এর প্রত্যেকটা পাতা দেখো, এর বাইরে কোয়েশ্চেন নেই। এইখানে যা কোয়েশ্চেন আছে মোটামুটি 10 থেকে 12টা পাতায় তুমি সেম কোয়েশ্চেন পাবে। এম এক্স এম ইন দেওয়া আছে, বলেছে তোমার মিউ বার করতে, বা এম এক্স এম ইন দেওয়া আছে, এসি এম বার করতে বলা হয়েছে, এসি এম দেওয়া আছে, মিউ বার করতে বলেছে। এর বাইরে কোয়েশ্চেন নেই, বিশ্বাস করো, ট্রাস্ট মি। তুমি মানে তোমার বিশ্বাস ভাঙবো না, ঠিক আছে? তুলে নাও। ওকে, এবার দেখো
যেটা হচ্ছে যে তোমাদের আরেকটুখানি বাকি আছে অ্যামপ্লিটিউড মডুলেশনস নিয়ে, সেটা আমরা এবার দেখবো কিরকম। যে তোমরা দেখেছিলে আমাদের যদি নর্মাল তরঙ্গ ছিল যেটা ইনফরমেশন অ্যান্ড সিগন্যাল, সেটা ছিল ym ইকুয়ালস টু am সাইন ওমেগা টি, রাইট? আচ্ছা, একে আমি কার সাথে কার উপরে বসিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ, সেটা হয়েছিল yc ইকুয়ালস টু ac সাইন ওমেগা সি ইন্টু টি। ওকে, আচ্ছা, এবার বলেছিলাম এদেরকে এর উপরে যখন চাপিয়ে দিলাম তখন সেটা কি হবে, মডিউলেশন হবে। তো মডিউলেটেড যে ওয়েভটা হবে, মডিউলেটেড ওয়েভ বাংলায় মনে বলে বিরূপিত তরঙ্গ, এরকম কিছু বলে, ঠিক আছে, দেখে নিও। মডিউলেটেড ওয়েভ যেটা হবে, সেই ওয়েভের ক্ষেত্রে কিভাবে বলেছিলাম, y ইকুয়ালস টু কি হয়েছিল, এসি এর মধ্যে আর কি বসাচ্ছি অ্যামপ্লিটিউডের মধ্যে, প্লাস am সাইন ওমেগা টি, বাইরে কত কি পড়ে আছে, সাইন ওমেগা সি ইন্টু টি, ওমেগা সি ইন্টু টি। এবার এখান থেকে কি করেছিলাম, এসি কে কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে ছিল 1 প্লাস am বাই এসি সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা সি ইন্টু টি। ওকে, তাহলে এসি ইন্টু 1 প্লাস মিউ ইন্টু সাইন ওমেগা টি বাইরে সাইন ওমেগা সি টি। ওকে, আচ্ছা, এবার দেখো মাল্টিপ্লাই করো, তাহলে পাচ্ছ কত, এসি, এটা ঢুকে যাবে এখানে, গুণ হয়ে যাচ্ছে, তাহলে হবে এসি ইন্টু সাইন ওমেগা সি টি প্লাস এসি ইন্টু মিউ সাইন ওমেগা টি সাইন ওমেগা সি ইন্টু টি। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে এইটাকে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি, 2 সাইন এ সাইন বি বা 2 সাইন সি সাইন ডি ফর্মুলা। তাহলে 2 যদি হয় তাহলে 2 দিয়ে ভাগ করব আর এখানে 2 দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে তুই জানো যে সাইন সি সাইন ডির ফর্মুলা, 2 সাইন সি সাইন ডির ফর্মুলা কি আছে, cos সি মাইনাস ডি বাই 2 প্লাস মাইনাস cos সি প্লাস ডি বাই 2, এরকম ভাবে তোমরা কোশ্চেন পেয়ে যাও। তাহলে সেটা আমরা এবার ভেঙে ফেলবো এখানে, ঠিক আছে, চলো দেখো। তাহলে কি পাবে, এসি পড়ে থাকলে এদিকে, তাহলে y ইকুয়ালস টু এসি সাইন ওমেগা সি টি প্লাস এসি ইন্টু মিউ আপন 2, এটা বাইরে থাকলো, ব্র্যাকেটের মধ্যে কি ফর্মুলা ফেলবো, সাইন সি সাইন ডি, 2 সাইন সি সাইন ডির ফর্মুলা। তো 2 সাইন সি সাইন ডির ফর্মুলা কি হবে, cos সি মাইনাস ডি, সি মানে হচ্ছে ওমেগা টি মাইনাস ওমেগা সি, টিটা কমন নিয়ে নাও আর কি, সাইন সি সাইন ডির ফর্মুলা ফেলছি আগে, cos সি মাইনাস ডি মাইনাস cos ওমেগা মাইনাস ওমেগা সি বা এটাকে ওমেগা সি মাইনাস ওমেগা করো, তাহলে এটা হবে ওমেগা সি প্লাস ওমেগা। ওকে, এটা হবে তোমার ফর্মুলায় পড়বে, মানে cos এ মাইনাস সি মাইনাস ডি মাইনাস cos সি প্লাস ডি, এটা হয় ফর্মুলা। ওকে, আচ্ছা, এবার যদি এটা ভেঙে দাও তাহলে কত হয় বলো, এসি সাইন ওমেগা সি টি প্লাস এসি মিউ বাই 2 cos ওমেগা সি মাইনাস ওমেগা ইন্টু টি মাইনাস এসি মিউ বাই 2 cos ওমেগা সি প্লাস ওমেগা, টিটা এখানে তো ভুলে গেছি, ইন্টু টি। হয়েছে? এবার যদি তোমরা ফ্রিকোয়েন্সিগুলোকে দেখো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে, তাহলে দেখো এটা একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সি পাচ্ছ, একটাতে পাচ্ছ ওমেগা সি মাইনাস ওমেগা, আর একটাতে পাচ্ছ ওমেগা সি প্লাস ওমেগা। পরীক্ষাতে এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ কতটা থাকবে। তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি দেখিয়ে দিকে দেখো, মধ্যেখানে কি হচ্ছে ওমেগা, আর এদিকে কতদূর যাবে, ম্যাক্সিমাম যাবে ওমেগা সি, তো ওমেগা সি থেকে কতটা হবে প্লাস ওমেগা, আর এদিকে কতটা আসবে ওমেগা সি থেকে মাইনাস করে দাও ওমেগা। এটা হবে তোমার যে ওয়েভ, সেই ওয়েভের ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, নট ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির রেঞ্জ, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা তোমার রেঞ্জ পাবে। যদি আমরা এটাকে কিভাবে দেখাই, গ্রাফের সাহায্যে দেখাই অ্যামপ্লিটিউডের সাথে, তাহলে এদিকে যদি অ্যামপ্লিটিউড থাকে আর এদিকে যদি আমি ওমেগাকে বসাই, এদিকে ধরো এ আছে, ঠিক আছে, তাহলে এটার ম্যাক্সিমাম মানের এদিকে যদি চলে আসি এসি, ধরো এটা এসি ম্যাক্সিমাম মান হয়ে গেল, তাহলে এখানে পাবে সেটা ওমেগা, কত পাবে ওমেগা, তো ইয়েস ওমেগা সি, ওমেগা তো নয় ওমেগা সি। ওকে, আর তারপরে যদি নিচে চলে আসবে যখন অ্যামপ্লিটিউড কত যাবে, এসি
মিউ বাই সি, যখন হয়ে যাবে এসি মিউ বাই সি মিউ বাই 2, তখন হয়ে যাবে অ্যামপ্লিটিউড দুখানা, একখানা পাবে ওমেগা সি প্লাস ওমেগা, আর একটা এদিকে পাবে সেটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা, ওমেগা সি মাইনাস ওমেগা। এবার যদি কি করো, ম্যাক্সিমাম থেকে মিনিমামটাকে বাদ দাও, ম্যাক্সিমাম থেকে মিনিমামটাকে বাদ দাও, তাহলে এই যে রেঞ্জটা পাবে এই রেঞ্জটা হয় 2 ওমেগার। কত হবে? 2 ওমেগা। একটা হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে, আপার ফ্রিকোয়েন্সি। ডাইরেক্ট দেখো পরীক্ষায় তোমাকে এইটা ধরো দেওয়া আছে, ওমেগা সি দেওয়া আছে, তুমি ডাইরেক্ট কি বলতে পারবে? আপারটাও বলতে পারবে, লোয়ারটাও বলতে পারবে। তার থেকে কি করবে, ওমেগা সি থেকে ওমেগাটা মানে এই যে এই ওয়েভ, সেই ওমেগাটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে পরীক্ষা আসবে। দেখবে যে যেই মেন্সে আগে প্রচুর কোয়েশ্চেন আসতো এর উপরে, কিন্তু এখন আর আসবে না, কারণ এটাকে সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটাকে বলা হয় লোয়ার ফ্রিকোয়েন্সি। লোয়ার ফ্রিকোয়েন্সি নাই, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, অ্যাঙ্গুলার, অবশ্যই অ্যাঙ্গুলার হবে এটা। অ্যাঙ্গুলার থেকে যদি করতে যাও এটা সিমিলারলি লোয়ার হবে, লোয়ার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়েছে। আচ্ছা, যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না জিজ্ঞাসা করে, যদি ফ্রিকোয়েন্সি জিজ্ঞাসা করে, তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু কি হবে। তাহলে এটার জন্য যদি বলি আপারের জন্য, আপার ইউ দিয়ে লিখলাম, সেটা হবে ওমেগা সি প্লাস ওমেগা বাই 2 পাই করে দেবে, ঠিক আছে। আর লোয়ারের জন্য কত করবে? তাহলে এফ লোয়ার ধরো ওমেগা সি মাইনাস ওমেগা বাই 2 পাই, আর এফ মিডলের জন্য কত আছে? ওমেগা সি বাই 2 পাই। ব্যাস, অ্যান্সার শেষ। ওকে, এভাবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তুমি বলে দিতে পারবে। আর যদি বলে স্যার গ্রাফ এঁকে বোঝাও, এই জিনিসটাকে অনেক সময় আছে বিরূপণ চিত্র সহ আঁকো, তাহলে চিত্র সহ আঁকতে গেলে কি করবে? এটা ধরো কেরিয়ার ওয়েভ ছিল, এটা ধরো ইনফরমেশন সিগন্যাল ছিল, এটা ইনফরমেশন সিগন্যাল, আর আমার কেরিয়ার ওয়েভ, এটা কেরিয়ার ওয়েভ যেটা আছে সেটা আমার ফ্রিকোয়েন্সি অনেক হাই আছে, ফ্রিকোয়েন্সি অনেক হাই আছে এরকম কেরিয়ার ওয়েভের, এখানে যদিও ছোট আঁকা হচ্ছে। তাহলে এই দুটোকে যখন আমরা মডিউলেশন করে দেবো, যেটা ছোট পড়ে যাবে, তখন কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে। ছোট পড়ে যাবে এখানে। আমি তোমরা এখানে এটাকে মুছে দাও, আমি দাঁড়াও, তোমরা এটাকে পজ করে, আমি সরে গেলাম, তোমরা পজ করে এই জায়গাটাকে তোলো, ঠিক আছে? আমি এটাকে মুছিয়ে করিয়ে দেবো, এটাকে পজ করে নাও। ওকে, দিয়ে এখন তোমরা পজ করে তুলেই নাও, এটাকে আমি পজ করে দিচ্ছি। এবার দেখো, এইটা হচ্ছে তোমার ধরো মেন সিগন্যাল ছিল, আর এইটা ছিল তোমার কেরিয়ার ওয়েভ। তাহলে এরা এখন মডুলেট হয়ে কি হবে? এরকম হয়ে যাবে। যার ম্যাক্সিমাম যদি বলো, এইটা ধরো ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামটা কত হয়েছিল স্যার? এম এক্স কত হয়েছিল স্যার? এম এক্স হয়েছিল এ মিন, সরি এস এসি, সরি হ্যাঁ আমি বলতে পারি এসি, আরে এসি কেন বলছি আমি এখান থেকে যদি এসি এর ভ্যালুটা বার করি, এসি, হ্যাঁ এটাই তো ছিল এম এক্স, এসির ভ্যালু বার করবো না আমরা, সরি, এখান থেকে তো ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পয়েন্ট যেটাকে এ ম্যাক্স বলেছিলাম। ওকে, এ ম্যাক্স কত ছিল? এসি প্লাস এম। ওকে, আর এই জায়গাটা যেটা পাবে এটা হবে মিনিমাম পয়েন্ট। দেখো এই যে অ্যামপ্লিটিউডটা মিনিমাম আসবে, আর এই মিনিমাম কত পেয়েছিলে? এ মিন, এ মিনের মান কত ছিল? এ মিনের মান ছিল এসি মাইনাস এম। ওকে, এটা হয়ে গেল তোমার মডিউলেটেড ওয়েভ। ওকে, আর এগুলো ছিল কেরিয়ার ওয়েভ। এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে চিত্রসহ এঁকে দেখাও, তো তখন তোমরা চিত্রসহ এঁকে দেবে। ওকে, তো এটাকে পজ করে তোমরা সুন্দর করে তুলে নাও। ওকে, এবার দেখো, এর আগের দিন আমরা অ্যান্টেনা বলেছিলাম, অ্যান্টেনা নিয়ে পড়েছিলাম। তো অ্যান্টেনার ক্ষেত্রে কি হয়? অ্যান্টেনা কোনো একটা ইনফরমেশন সিগন্যালকে বা মডিউলেটেড সিগন্যালকে আমরা কি করতে পারি? ইএম ওয়েভের আকারে ছড়িয়ে দিতে পারি, এবং আর একটা রিসিভার এন্ড থেকে অ্যান্টেনা লাগিয়ে সেটাকে ক্যাচ করতে পারি। তাহলে অ্যান্টেনার কাজ কি ছিল? অ্যান্টেনা বেসিক্যালি এমিট করতে পারে ইএমডব্লিউ, এবং অ্যান্টেনা কি করতে পারে? অ্যাবজর্ব করতে পারে ইএমডব্লিউ বা কালেক্ট করতে পারি ইএমডব্লিউকে, দিয়ে আমরা ট্রান্সমিশন বা সম্প্রচার বা কমিউনিকেশন আমরা করতে পারি। সেক্ষেত্রে দেখেছিলাম যে অ্যান্টেনার লেন্থ, অ্যান্টেনা বা আমাদের যে আমরা অ্যান্টেনাগুলো ইউজ করি সেগুলো হচ্ছে মার্কনি অ্যান্টেনা, ঠিক আছে? তো অ্যান্টেনা যে লেন্থটা হয়, সেই লেন্থটা বেসিক্যালি কি ছিল আমাদের? যে লেন্থ প্রপোর্শনালটা হয় যে তোমার ল্যামডা যে আছে আমাদের, সেই ল্যামডার সঙ্গে মানে ল্যামডার সাথে হয় সমানুপাতিক, ল্যামডা বাই 4 এই ফর্মে আর কি চেঞ্জ হয়। লেন্থটা কি হয়? ল্যামডা বাই 4 এর সাথে সমানুপাতিক বা এর সঙ্গে সমান হয়। যদি বলি সমানুপাতিক না দিয়ে ডাইরেক্ট সমান দিয়ে দাও, ল্যামডা বাই 4 হয়। অর্থাৎ যদি বলি ল্যামডার মান প্রচুর বেশি হয়, যদি ল্যামডা যখন হাই হবে
অ্যান্টেনার যে দৈর্ঘ্যটা হয়, লেন্থ অফ অ্যান্টেনা, সেটা হচ্ছে λ/4। এবার এই যে λ/4, ল্যামডার মান যদি খুব বড় হয় তাহলে অ্যান্টেনার লেন্থ কত হবে? খুব হাই হবে। এবার অ্যান্টেনার লেন্থ যদি হাই হয়ে যায় সেটা আমরা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না করা। অ্যান্টেনার লেন্থ খুব বেশি আমরা করতে পারবো না, মানে সাপোজ ধরো তোমার বাড়ির পাশে অ্যান্টেনা লাগিয়ে দিয়েছে ধরো 2 কিলোমিটার ধরে, অ্যান্টেনা সম্ভব নয় করা। ওকে, তো এই অ্যান্টেনার লেন্থটা আমরা অত বেশি করতে পারবো না, সেই জন্য আমরা কিন্তু ল্যামডাকে কম রাখবো। আর ল্যামডা যদি কমিয়ে দেওয়া হয়, ল্যামডাকে যদি কম করা হয়, তাহলে আমরা জানি সি ইকুয়ালস টু কি হয়? নিউ ল্যামডা। নিউ মানে বা এফ ল্যামডা তোমরা জানো, নিউ মানে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। তাই কম্পাঙ্কটা কি হতে পারে? সি তো হচ্ছে আলোর গতিবেগ, তোমরা বার করতে পারবে। তাহলে আমরা জানবো নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। ল্যামডাকে যদি কম করা হয় তাহলে নিউ এর মান বেশি হয়ে যাবে। অর্থাৎ অ্যান্টেনার সাহায্যে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যখন আমরা সিগন্যাল পাঠাবো ইএমডাব্লিউর ফর্মে, তখন হাই ফ্রিকোয়েন্সির আমার কি লাগবে? আমার সিগন্যাল লাগবে। তাহলে অনলি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে আমরা অ্যান্টেনা ইউজ করি। তাহলে অ্যান্টেনা ইউজ করা হয় কার ক্ষেত্রে? হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের ক্ষেত্রে, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের ক্ষেত্রে। হয়েছে? এবার একটা জিনিস জানবে যে আমাদের ক্ষেত্রে যে আমরা অ্যান্টেনা কি হয়? ইএমডাব্লিউ আবার রিলিজ করে, ইএমডাব্লিউকে ও নিঃসরণ করতে পারে। তাহলে যে পাওয়ারে রিলিজ করবে ইএমডাব্লিউকে, ঠিক আছে, রিলিজ মানে এমিশন করবে, সেই পাওয়ারটা কার সাথে প্রপোর্শনালটা হয়? সেটা হচ্ছে এল বাই ল্যামডা তার হোল স্কোয়ারের সাথে, এল বাই ল্যামডা তার হোল স্কোয়ারের সাথে। এবার যদি দেখো ল্যামডার মান কি হয়? প্রচুর বেশি হয়, তাহলে পাওয়ার এমিশন কিন্তু কমে যাবে, মানে যে ইএমডাব্লিউ বেরোবে সেই ইএমডাব্লিউর পাওয়ার খুবই কম হয়ে যাবে, এবং সেক্ষেত্রেও আমরা কি করতে পারবো না? সেক্ষেত্রেও আমরা মানে বেশি দূর পর্যন্ত আমরা কিন্তু ট্রান্সমিশন করতে পারবো না। ওকে, এবার আমরা যদি দেখি আমাদের ক্ষেত্রে যে আমাদের তোমরা দেখবে যে আমরা বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রকমভাবে আমরা মানে ট্রান্সমিশন করি। তো ট্রান্সমিশন করার জন্য বিভিন্ন রেঞ্জের জন্য বিভিন্ন জিনিস মানে ব্যবহার করা হয়। যেমন যদি বলে টেলিভিশনের ক্ষেত্রে দেখবে অনেক হাই রেঞ্জে কিন্তু আমরা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমরা সম্প্রচার করে থাকি। ঠিক আছে, মোটামুটি 40 মেগাহার্জের থেকেও বেশি হয়ে যায়, 40 মেগাহার্জের থেকেও যখন বেশি হয় মানে আমাদের কি বলবো রেঞ্জগুলো, টিভির রেঞ্জ 40 মেগাহার্জের থেকেও বেশি হয়ে যায়। ঠিক আছে, তো লো ফ্রিকোয়েন্সির জন্য কোন কোন জিনিস ইউজ করা হবে, কোন কোন জিনিস যন্ত্রপাতি আমরা ইউজ করি, হাই ফ্রিকোয়েন্সিতে কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করি, লো ফ্রিকোয়েন্সিতে কোন কোন জিনিসগুলো ইউজ করব, ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে কোন কোন জিনিসগুলো ইউজ করব, সেগুলো তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে। যেমন দেখবে ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে আমরা টেলিভিশন ইউজ করব, রাডার ইউজ করব। ঠিক আছে, এগুলো ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়। যেমন মাইক্রোওভেন আছে, সেগুলো ভেরি হাই ফ্রিকোয়েন্সির মধ্যে ইউজ করা হয়। তাহলে তোমরা এই ছকটাকে একটু পড়ে রাখো, ছক থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে যে ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে কোন কোন ওয়েভগুলো প্রপাগেট করে বা কোন ধরনের আমরা জিনিস ব্যবহার করতে পারবো, ভেরি লো ফ্রিকোয়েন্সিতে কোন জিনিস কোন কোন যন্ত্রপাতি আমরা ইউজ করি, ভেরি হাই কোনগুলো করি, নর্মাল ফ্রিকোয়েন্সিতে কোনগুলো করি। এগুলো কিন্তু বই থেকে তোমরা ভালো করে রেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি বলে রাখলাম। ঠিক আছে, সাজেশন নিয়ে নাও এখান থেকে যে এটা থেকে কোয়েশ্চেন আবার ফ্রেম করতে পারে। তোমাদের এটা দেখবে 3 থেকে 300 মেগাহার্টজ পর্যন্ত, 30 থেকে 3000 মেগাহার্টজ পর্যন্ত পরীক্ষায় আসে। টেলিভিশনের জন্য ইউজ করি আমরা, টেলিভিশনের জন্য ভেরি হাই ফ্রিকোয়েন্সি ইউজ করতে হয়। সেটা হচ্ছে তোমাদের এবিটি এর টেস্ট পেপারে অনেক জায়গায় পাবে 30 থেকে 300 মেগাহার্টজ। ওকে, তো এটাকে তোমরা লিখে নাও। এরপরে আমরা পড়বো 3টে আরো মেন ইম্পর্টেন্ট জিনিস, যে ওয়েভ কি করে প্রপাগেট করে, ইএম ওয়েভ কি করে প্রপাগেট করে, সেজন্য 3টে প্রসেস আছে। একটাকে বলা হয় ওয়েভ প্রপাগেশন, যেটা হচ্ছে ভূমির সাহায্যে, ভূমি তরঙ্গ, একটা হচ্ছে স্কাই ওয়েভ, একটা হচ্ছে স্পেস ওয়েভ। ঠিক আছে, এই 3টে আমরা পড়বো, তোমরা এবার দেখে নাও। এবার দেখো যে তোমাদের এই যে অ্যান্টেনার সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ইএম ওয়েভকে ট্রান্সফার করছি, ইএম ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মে যখন আমরা কোনো ডেটা বা সিগন্যালকে আমরা ট্রান্সফার করছি, তখন এটাকে আমরা 3 ভাবে করতে পারি। কি ভাবে করতে পারি? একটা হচ্ছে ফর্ম, যেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সিদের ক্ষেত্রে হয়, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় গ্রাউন্ড ওয়েভ। তাহলে কভাবে আমরা ট্রান্সফার করতে পারি? 3 ভাবে। একটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভের সাহায্যে, গ্রাউন্ড ওয়েভকে বাংলায় বলা হয় ভূমি তরঙ্গ। কি বলে? ভূমি তরঙ্গ, গ্রাউন্ড ওয়েভ। আর এই গ্রাউন্ড ওয়েভ কখন কাজ করে? এই গ্রাউন্ড ওয়েভ কাজ করে যখন লো ফ্রিকোয়েন্সি হবে, মোটামুটি ধরো অ্যারাউন্ড 2 মেগাহার্জ, 2 মেগাহার্জ। ওকে, তাহলে স্যার 2 মেগাহার্জ এই জিনিসটা কি আবার খুব ছোট? তো আমি বললাম না, ছোট নয়। তো ঘটনাটা হয়েছে 2 মেগাহার্জটা কিন্তু মানে রিলেটিভলি যখন ইএম ওয়েভ ট্রান্সফার হয় তার জন্য স্মলার। আচ্ছা, তারপরে আমরা ইউজ করবো স্পেস ওয়েভ, সরি স্কাই ওয়েভ। কি ইউজ করবো? স্কাই ওয়েভ। আর এই স্কাই ওয়েভের যে রেঞ্জটা হয়, ফ্রিকোয়েন্সি রেঞ্জ মনে রাখবে একদম, সেটা হচ্ছে 1.5 মেগাহার্টজ থেকে অ্যারাউন্ড 40 মেগাহার্টজ, 40 মেগাহার্টজ। ওকে,
এবার বললো স্যার এখানে তো 2 আছে আর এখানে 1.5, তাহলে ওই বিচের মানে যে মধ্যের জায়গা পড়ছে দুটোর যে জাংশন পয়েন্ট সেখানে দুটোই ট্রান্সফার হতে পারে। ওকে, 3 নম্বরে আমরা কি পড়বো সেটা হলো স্পেস ওয়েভ। আর এই স্পেস ওয়েভ কীরকম হয়, স্পেস ওয়েভটা তোমার যখন ইভেন মোর দ্যান ফ্রিকোয়েন্সি যখন মোর দ্যান কত হয়ে যায় 40 মেগাহার্জ, তখন আমরা ইউজ করবো কি স্পেস ওয়েভ। স্পেস ওয়েভ যেমন তোমরা আমি পড়াই আসছি গল্পগুলোতে। প্রথমে একটু পড়ে নিই গ্রাউন্ড ওয়েভ নিয়ে। তার গ্রাউন্ড ওয়েভ যখন আমরা পড়বো বা ভূমি তরঙ্গ, তো এই গ্রাউন্ড ওয়েভের ক্ষেত্রে একটু দেখে নাও। প্রথম কথাটা বুঝতে পারলে এদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি বলা হয় তাহলে 2 মেগাহার্জ পর্যন্ত, মানে লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আর এর ক্ষেত্রে তাহলে ওয়েভ লেন্থ কত হবে, ওয়েভ লেন্থ হায়ার হবে, ওয়েভ লেন্থ কি হবে, হাই হবে। এবার তোমরা জানো ওয়েভ লেন্থ যদি হাই হয় তাহলে অ্যান্টেনার লেন্থ কত হবে, অ্যান্টেনার সাইজ কী হবে, লার্জ হবে। তাহলে অ্যান্টেনার সাইজের ক্ষেত্রে কী হবে, অ্যান্টেনার সাইজ কী হবে, বেশি হবে, লার্জ হবে। ওকে, আচ্ছা, অ্যান্টেনার সাইজ লার্জ হয়ে গেল, ওয়েভ লেন্থ বড় হয়ে গেল, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কম ফ্রিকোয়েন্সি রেঞ্জে হয়। আচ্ছা, এখানে যে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে, ওয়েভটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়, সেখানে আর্থ অ্যাজ এ মিডিয়াম কাজ করে। কী হিসাবে কাজ করে, আর্থ, ভূমি, আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীটা এর ক্ষেত্রে গ্রাউন্ড ওয়েভের ক্ষেত্রে অ্যাজ এ মিডিয়াম কাজ করবে, অ্যাজ আ মিডিয়াম কাজ করে ট্রান্সফারের জন্য। কীরকমভাবে ট্রান্সফার করে আমি বলে দিচ্ছি। কীরকমভাবে দেখো, যে আমাদের ক্ষেত্রে ধরো এটা আর্থের সারফেসে ধরো এরকমভাবে কি আছে, তোমার একটা অ্যান্টেনা আছে। ওকে, এই অ্যান্টেনা থেকে যখন ইএম ওয়েভ ছড়াবে তখন চারিদিকে একদম সমানভাবে ছড়াবে। তো চারিদিকে ইএম ওয়েভ সমানভাবে যখন ছড়ালো, ধরো এখান থেকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিল। এবার এ যখন চারিদিকে সমানভাবে ছড়ালো তখন এ কি হবে, সিলিন্ড্রিক্যাল একটা কি তৈরি করবে, ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। এরকমভাবে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি করতে করতে ছড়াবে। আবার ধরো এরকম এর থেকে বড় ওয়েভ তৈরি করবে সিলিন্ড্রিক্যাল, এইভাবে চারিদিকে ছড়াবে। ওকে, সিলিন্ড্রিক্যাল। এবার এইভাবে যখন ওয়েভ ছড়াচ্ছে চারিদিকে, এইখানে যখন এসে পড়বে, এই যে আর্থের সারফেস, আর্থকে আমরা কন্ডাক্টিং বডি হিসাবে পাই। আর্থকে আমরা কিভাবে, আর্থের সারফেসকে আমরা বা আর্থকে আমরা কন্ডাক্টিং স্ফেয়ার ধরতে পারি। তো এর মধ্যে যে চার্জ আছে, এই যে চার্জ ধরো এর মধ্যে আছে, যেখানে নেগেটিভ চার্জ থাকে আমরা কিউ ধরলাম। এই যে নেগেটিভ চার্জ বা কিউ চার্জ আছে কার মধ্যে, আর্থের মধ্যে। আর এই যে সিগন্যালটা আসছে ইএমডাব্লিউ, এই ইএমডাব্লিউ সিগন্যালটা কি টাইম ভ্যারিং ফিল্ড তৈরি করে। এই ইএমডাব্লিউটা কি তৈরি করবে, টাইম ভ্যারিং ফিল্ড তৈরি করবে। কি হবে, টাইম ভ্যারিং ফিল্ড। কীরকম টাইম ভ্যারিং ফিল্ড, টাইম ভ্যারিং হতে পারে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড বা বোথ। টাইম ভ্যারিং ফিল্ড কি আছে, টাইম ভ্যারিং ফিল্ড তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড বোথ, দুটোই। কি বললাম ভালো করে দেখো, যখন কোনো একটা অ্যান্টেনা আমার সিগন্যালকে ছাড়ছে ভূমি তরঙ্গের ক্ষেত্রে বা গ্রাউন্ড ওয়েভের ক্ষেত্রে, তখন সেটা কি হয়, তার তরঙ্গমুখটা দেখতে কিরকম হয়, সিলিন্ড্রিক্যাল। তরঙ্গমুখ যদি অসুবিধা থাকে কারণ, তুমি আমার যে ইন্টারফারেন্স যেটা পড়েছি, ব্যতিচার যেটা পড়েছি, ওখানে একটু দেখে নাও। তাহলে এখানে দেখো ওয়েভ ফ্রন্টগুলো এইভাবে সিলিন্ড্রিক্যাল ওয়েতে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আসবে। যখন সেটা ভূমিতে এসে টাচ করবে তখন সেটা ভূমিতে থাকা, ভূমিটাকে আমরা কি ধরি, কন্ডাক্টিং সারফেস। সেই কন্ডাক্টিং সারফেসে যখন এসে পড়ছে, এটা নেগেটিভ চার্জ ধরো আছে। এই যে নেগেটিভ চার্জটা এখন আছে, এই নেগেটিভ চার্জটা কার আন্ডারে পড়ে যাচ্ছে, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। কারণ আমরা জানি ইএমডাব্লিউ তৈরি হচ্ছেই মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড টাইম ভ্যারিং এবং ম্যাগনেটিক ফিল্ড টাইম ভ্যারিং আছে। তাহলে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হবে, এই মালটা এখন ছুটতে শুরু করবে, কি নিয়ে, কি প্রডিউস করবে, এই যখন ছুটতে শুরু করবে তখন এ আবার নিজে কি তৈরি করবে, টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, এবং সংকেতটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। বুঝতে পারলাম, এই যে সংকেতটা আসবে সেই সংকেতটাকে ও এক জায়গা থেকে অন্য জায়গায় বা সিগন্যালটাকে ট্রান্সফার করে দেবে। তাহলে গ্রাউন্ডকে, এই ভূমিকে আমরা কাজে লাগাচ্ছি কার জন্য, ওয়েভকে ট্রান্সফার করার জন্য। বুঝতে পারলাম, যখন এই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কে এসে পড়বে, এই চার্জটা এসে পড়বে, তখন এই চার্জটা আবার নিজে কি করতে থাকবে, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, এবং ভূমিকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কি করব, ট্রান্সফার করব। এবার এক্ষেত্রে কি হয়, যখন এক জায়গা থেকে আর্থকে কাজে লাগিয়ে মিডিয়াম হিসেবে ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় তুমি ইনফরমেশন সিগন্যাল ট্রান্সফার করছো, সেক্ষেত্রে কিন্তু এই যে সিগন্যালটার শক্তিটা, স্ট্রেংথটা ধীরে ধীরে কমে যায়। স্ট্রেংথ কি হয়ে যাবে, স্ট্রেংথ ধীরে ধীরে কমে যাবে। ওকে, স্ট্রেংথ যখন ধীরে ধীরে কমে যায়, কেন কমে যাবে, কারণ এই যে আর্থ ওর এনার্জিকে অ্যাবজর্ব করে নেবে, কিছু পরিমাণে আর্থ এনার্জি অ্যাবজর্ব করে নেবে, সেজন্য বেশি দূর কিন্তু আমরা পাঠাতে পারবো না। তাহলে এটার ক্ষেত্রে লং ডিস্টেন্স আমাদের ক্ষেত্রে ওয়েভের ট্রান্সফার করা সম্ভব হয় না। আচ্ছা, নেক্সট আমরা স্কাই ওয়েভ দেখব। স্কাই ওয়েভ কি হবে তোমরা জানো যে, আচ্ছা এটাকে তোমরা লিখবে, তাহলে লিখে নাও, আমি স্কাই ওয়েভে তারপরে আসছি। এবার দেখো আমরা স্কাই ওয়েভ দেখবো। তো স্কাই ওয়েভ বেসিক্যালি কি করে হয়, যে আমাদের বায়ুমণ্ডল আছে তোমরা জানো, বায়ুমণ্ডলের চারিদিকে বিভিন্ন ধরনের স্তর থাকে আমরা জানি। তো
তো বায়ুমণ্ডলের উপরে একটা তোমরা জানো নিচেটা যেটা সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, যেটা আমাদের বায়ুর একদম ভূমির সঙ্গে যেটা আছে, যেখানে আমরা বেসিক্যালি আছি, সেটাকে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এইভাবে চলতে থাকে। তো আয়নোস্ফিয়ার বলে তোমরা একটা জানো যিনি জায়গা আছে, যে আমরা যদি একটা আর্থের সারফেস ধরি, তো আর্থ যেটা এরকম আছে, সে আর্থের চারিদিকে কি আছে, বিভিন্ন ধরনের লেয়ার আছে। তো এরকমভাবে লেয়ার যেগুলো আছে, সেই লেয়ারের মধ্যে আমরা প্রথমে দেখি ট্রপোস্ফিয়ার, যেটা আমাদের ভূমি সংলগ্ন, মোটামুটি 800 কিলোমিটার পর্যন্ত থাকে। তো আয়োনোস্ফিয়ার বলে একটা জায়গা আছে, যেখানকার বায়ুগুলো কি হয়, আয়োনাইজড ওয়েতে থাকে। কি থাকে? আয়োনাইজড ওয়েতে থাকে এখানকার বায়ুগুলো। ওকে, এইটা কত হয়, এটা ভূমি থেকে প্রায় 50 কিলোমিটার ওপরে, ভূমি থেকে প্রায় 50 কিলোমিটার ওপরে থাকে, প্রায় 500 কিলোমিটার পর্যন্ত, 550 থেকে 500 কিলোমিটার পর্যন্ত প্রায় আমাদের এই আয়োনোস্ফিয়ার জায়গাটা থাকে। আয়োনোস্ফিয়ারে এই জায়গাটাতে কেন স্যার আমাদের বায়ুগুলো আয়োনাইজ থাকে? কারণ আমরা জানি সূর্য থেকে যে আলোক রশ্মি আসে তার মধ্যে অতি বেগুনি রশ্মি একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, আর অতি বেগুনি রশ্মি যখন এখান দিয়ে যায় তখন এখানকার বায়ুগুলোকে আয়োনাইজড করে দেয়। যখন এখানকার বায়ুগুলো আয়োনাইজড হয়ে যায় তখন এই জায়গাটা আয়োনাইজ ফর্মে আমরা পাই, আর এটাকে বলে আয়োনোস্ফিয়ার। এটাকে বলে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার হচ্ছে। এই আয়োনোস্ফিয়ারে আমাদের বায়ুগুলো কি হয়ে আছে, অনেক বেশি আয়োনাইজড হয়ে আছে। এবার যেহেতু বাতাস আমরা জানি বাতাসের ডেন্সিটি সবচেয়ে নিচেই বেশি থাকে, আস্তে আস্তে উপরে উঠলে কম হয়। এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে প্রচুর পরিমাণে ঘনত্ব বেশি থাকে, এবং আস্তে আস্তে উপরের দিকে উঠলে বায়ুর ঘনত্ব কমতে থাকে। বায়ুর ঘনত্ব যদি কমতে থাকে তখন আমরা এখানে আয়োনাইজড মানে প্লাজমা স্টেট টাইপের ভাবতে পারো। এই জায়গাটায় কিন্তু অত পরিমাণে বায়ুর ডেন্সিটি থাকে না, নিচের দিকে বায়ুর ডেন্সিটি বেশি থাকে। তাহলে কি হচ্ছে, আমরা হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটিতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটিতে যাচ্ছি, মানে হায়ার মানে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছি। এবার তোমরা জানো তরঙ্গটা যেটা আছে, আমরা আলোক রশ্মি, এটা আলোক মানে ইএমডব্লিউ তো একটা আলো। তার এখান থেকে যখন আমাদের লেস দেন কত, মানে এই যে এই রেঞ্জের যখন ফ্রিকোয়েন্সির আলোক রশ্মি যাচ্ছে বা আমাদের ইএমডব্লিউ যাচ্ছে, সেই সময় ধরো এখান থেকে ছাড়া হলো ওয়েবটা গেল, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি এবার, আমরা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে। কেন বললাম? কারণ এই দিকের বায়ুগুলো কি থাকবে, ডেন্সিটি বেশি থাকবে। কারণ কি, উচ্চতা বাড়লে ডেন্সিটি কমবে অবশ্যই। তাহলে এখান থেকে কি একটা টাইমের পর যেতে 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 ওর সম্পূর্ণ প্রতিফলন হয়ে নিচের দিকে চলে আসবে, রিফ্লেক্টেড হয়ে চলে আসবে। কেন আলোক রশ্মি রিফ্লেক্টেড হবে? কারণ ওখানে সংকট করে থেকে বেশিক্ষণ হয়ে গেছে হয়তো, এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে যাবে, দিয়ে আলো এই যে সিগন্যালটা কমপ্লিটলি ব্যাক করে চলে আসবে। আর এই প্রসেসটাকে বলা হয় স্পেস ওয়েভ। স্পেস ওয়েভে তাহলে আমরা এইভাবে কি করি, আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় সিগন্যালের ট্রান্সফার করি। ওকে, তাহলে এটা হলো স্পেস ওয়েভ। আর অবশ্যই মনে রাখো কোনটার ক্ষেত্রে কি ইউজ করা হয়। এবার সাপোজ ধরো যেমন টিভির বা ধরো আমাদের ক্ষেত্রে উপগ্রহ যেগুলো স্যাটেলাইট, তাদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু এর থেকে বেশি হয়। তখন যেহেতু ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি, তখন এখানে কিন্তু আরও ব্যাক করে আসবে না, ও বাইরে বেরিয়ে চলে যাবে। ও একদম যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ 40 হার্জের থেকে 40 মেগা হার্জের থেকে বেশি হয়, তখন কিন্তু আর আলোক রশ্মি বা সিগন্যালটা ও ওখান থেকে ব্যাক করে আসতে পারবে না। হয়েছে? আর একটা জিনিস বলে রাখি, এই যে জায়গাটা, এই যে আয়োনোস্ফিয়ার জায়গাটা আছে, এইখানে কিন্তু মানে প্রত্যেকটা মুহূর্তে এই আয়োনাইজেশনের হার কিন্তু বিভিন্ন রকমের হয়। দিনের শুরুতে একরকম, দিনের দুপুরবেলা একরকম হবে, রাত্রেবেলা একরকম হবে। তো প্রতি মুহূর্তে কিন্তু এখানকার ডেন্সিটি বা আয়োনাইজেশন চেঞ্জ হতে থাকে। যেহেতু ডেন্সিটি আর আয়োনাইজেশন চেঞ্জ হতেই থাকে, সেই জন্য এখানকার কিন্তু স্টেবল এতটা কিন্তু এই জোনটা এতটা বেশি স্টেবল নয়, অতটা বেশি স্টেবল হয় না। ঠিক আছে? তবে রাত্রেবেলাটা অনেক বেশি স্টেবল হয়, কারণ রাত্রেবেলা যেহেতু এখানে তোমার আর সূর্যরশ্মি পড়ছে না, তাহলে এখানে আয়োনাইজেশনের মানটা সেম থাকে। ওকে, তাহলে এখানে কি হবে, তোমাদের রাত্রেবেলাটা মোর স্টেবল হবে স্পেস ওয়েভের জন্য ট্রান্সফারের। আচ্ছা, এবার দেখো যখন আমরা কি করি, মানে হাই ফ্রিকোয়েন্সি বা স্পেস ওয়েভ যখন ইউজ করবো, তো স্পেস ওয়েভটা আমরা একবার দেখে নিই। স্পেস ওয়েভ কিভাবে দেখা হয়, যে ধরো আমরা একটা অ্যান্টেনা আছে এরকম, এরকম এরকম ভূমির আমাদের তল, এটা এখানে একটা অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনাটা কতটা, এখানে আমরা এই স্পেস ওয়েভের ক্ষেত্রে কি করি, আমরা আলো যে মানে সরলরেখায় চলে সেটার উপর ভিত্তি করে আমরা কাজ করি স্পেস ওয়েভের ক্ষেত্রে, অর্থাৎ রেক্টিলিনিয়ার প্রপার্টিকে ইউজ করি আমরা। রেক্টিলিনিয়ার প্রপার্টি আমরা ইউজ করব। ঠিক আছে? রেক্টিলিনিয়ার প্রপার্টি বা আলোর সরলরেখায় চলে এর আমরা প্রিন্সিপালটাকে ইউজ করি। এবার দেখো এই প্রিন্সিপাল ইউজ করলে, ধরো এটা হচ্ছে আমার টাওয়ার, এই টাওয়ারটা থেকে ধরো এইচ উচ্চতার, কত উচ্চতার, এইচ উচ্চতার টাওয়ার। এই উচ্চতা থেকে তাহলে ম্যাক্সিমাম এগুলো এখানে আমরা ট্রান্সফার করতে পারি ওয়েভকে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারি। ম্যাক্সিমাম দেখো আমরা এই পর্যন্ত ট্রান্সফার করতে পারবো, ম্যাক্সিমাম এখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা ট্রান্সফার করতে পারবো, তারপরে তার জায়গায় পাবো না, তাই না?
তাহলে আমরা এই যে ডি ডিস্টেন্স ধরো আমরা ট্রান্সফার করতে পারলাম ওয়েভটাকে ম্যাক্সিমাম। তো এটা ধরো পৃথিবীর কেন্দ্র, তাহলে এটা হলো আর, এটা হচ্ছে এইটুকুটা হচ্ছে আমার আর, ওকে। আর এইটা হলো, এটা হচ্ছে আমার আর ব্যাসার্ধ যদি টানি, তাহলে এখানে আমরা দেখো ডিটাকে কি করে বার করব, ডিটাকে আমরা বার করতে পারি কিভাবে, এই যে ত্রিভুজটা তৈরি হলো এটা কিন্তু হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যে এটা হচ্ছে তোমার দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা বার করতে পারি। তাহলে এটা হচ্ছে আর ভূমি, আর এই টোটাল হাইটটা হচ্ছে দেখো আর প্লাস এইচ, আর প্লাস এইচ, এইচটা কার হাইট, টাওয়ারের হাইট, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন ভালো ফ্রেম করে সেই জন্য বলছি স্পেস ওয়েভের ক্ষেত্রে, হ্যাঁ এটার ক্ষেত্রে কিন্তু। আর এটা হলো ডি, তাহলে আমি বলতে পারি স্যার ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, আর প্লাস এইচ, আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, ওকে। এবার দেখো, তাহলে এবার আমি লিখতে পারবো স্যার ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস 2rh প্লাস এইচ তার স্কোয়ার, ওকে। এবার এখানে দেখো এই আর এই আর কে তুমি ক্যান্সেল করে দিতে পারবে, কারণ অবভিয়াসলি একদম দুদিকে সেম জিনিস। তাহলে ডি স্কোয়ার সমান কি হলো স্যার 2hrh বা hr প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার দেখো এই টাওয়ারের উচ্চতা তো বেশি হয় না, না টাওয়ারের উচ্চতা খুব ছোটই হয়, আর পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার, আর টাওয়ারের উচ্চতা কত 1 কিলোমিটারও হয় না। তাহলে আমি বলতে পারি স্যার যে এই যে এইচ আর আর এর সঙ্গে এইচ মাল্টিপ্লিকেশন হয়ে আছে তার সাপেক্ষে এই টার্মটা একদমই নগণ্য, কারণ আর্থের রেডিয়াস যেখানে 6400 সেখানে এইচ খুবই ছোট হবে, টাওয়ারের উচ্চতা খুবই ছোট, তাহলে এটাকে আমরা নেগলেক্ট করে দেবো এই টার্মটাকে, ওকে, টেন্স টু 0 করে। তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু কত হলো 2rh, যেখানে আর হচ্ছে তোমার আমাদের যে আর্থের রেডিয়াস আর এইচ হচ্ছে টাওয়ারের উচ্চতা। তাহলে ডি কতটা দূরত্ব পর্যন্ত আমাদের ট্রান্সফার হতে পারে ওয়েভটা, সেটা হবে √2hr, 2rh। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকেও বহুবার কোয়েশ্চেন এসছে, এবিটিএতে ভরে ভরে কোয়েশ্চেন দেওয়া আছে যে কত দূরত্ব পর্যন্ত, যদি টাওয়ারের উচ্চতা এতটা হয় তাহলে কত দূর পর্যন্ত আমরা অবশ্যই ট্রান্সফার করতে পারবো ওয়েভকে, ডি কত দূর পর্যন্ত, ব্রডকাস্টিং কতটা সম্ভব পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। আর এইচ একটা ইউনিটে ডাকবে, আর কে 6400 যদি লেখো কিলোমিটারে, তাহলে এইচ কেও কিলোমিটারে পুট করবে, ওকে। আচ্ছা এবার কি হয়, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা এইভাবে ট্রান্সফার করতে পারি। এবার এরকম অনেক সময় কেস থাকে, আমি একটুখানি মিটটি নিয়ে দিকটাকে দেখে নাও ভালো করে, এবার দেখে নেবে এই জায়গাটাকে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট পড়াচ্ছি, এখান থেকে কোয়েশ্চেন ফ্রেম করবে, আর বেশি নেই, এটাই লাস্ট টপিক আজকের বা এই চ্যাপ্টারের। এবার দেখো যে আমাদের এই যে আর সাপেক্ষে এটা হচ্ছে ধরো আর মানে এইচ, আর এটা হচ্ছে তোমার ডি, তাহলে আমরা বলতে পারি স্যার কত দূরত্ব পর্যন্ত, কত রেঞ্জ পর্যন্ত আমার ব্রডকাস্টিং হবে, তাহলে ডি প্রপোর্শনাল টু রেঞ্জটা হয়ে গেল তোমার √, দেখো এইচ, √h, ওকে, এর সাথে ভ্যারি করছে। যদি বলা হয় স্যার কতটা এরিয়া জুড়ে আমরা ব্রডকাস্টিং করতে পারবো, তাহলে এরিয়াটা আমাকে এইভাবে বার করতে হবে। এখন এই যে এরিয়াটা একটা সার্কুলার এরিয়া পাবে, এবার সার্কুলার এরিয়ার ক্ষেত্রে যেহেতু এইচটা অত বেশি নয়, তাহলে আমি এরও এই যে ডিস্টেন্সটা, এই যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটাকে আমরা ডি এর নিয়ার বাই ডি বলতে পারবো। তাহলে এখানে রেডিয়াসটাকেও আমরা কি বলতে পারবো, এটা রেডিয়াস ছোট হাতের আর নেই, রেডিয়াসটাকেও বৃত্তের যে রেডিয়াস হবে, এই যে রেডিয়াস যে বৃত্ত বরাবরও কি করবে তোমার ব্রডকাস্টিং করবে, সেই বৃত্তের রেডিয়াসটাও কার বরাবর সঙ্গে সমান হয়ে যাবে, ডি এর সঙ্গে অলমোস্ট সমান হবে, কারণ যেহেতু উচ্চতা টাওয়ারের উচ্চতাটা বেশি নয় সেই জন্য, ওকে। আচ্ছা তাহলে আমি বলতে পারবো স্যার কতটা ক্ষেত্রফল জুড়ে বিস্তার করতে পারবে, তাহলে আমরা এরিয়া বলতে পারবো স্যার এরিয়া ইকুয়ালস টু কত হবে পাই ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারের মান কার সঙ্গে সমান, ডি স্কোয়ার সমান, তাহলে পাই স্যার ডি স্কোয়ার, এবার ডি স্কোয়ারের মান কত হবে, ডি স্কোয়ারের মান হবে দেখো 2hr, তাহলে আমি বলতে পারবো স্যার পাই ইন্টু 2hr, ওকে। তাহলে দেখো যে রেঞ্জটা হলো, যে রেঞ্জটা ব্রডকাস্টিং করবে সেটা হচ্ছে √h এর সাথে প্রপোর্শনাল, তাহলে এরিয়াটা কার সাথে প্রপোর্শনাল হবে স্যার, এরিয়া এ যদি বলা হয় সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ অনুপাত দিয়ে জিজ্ঞাসা করবে। সাপোজ ধরো a1 বাই a2 দুটো বলে দেবে, এরিয়া কত হবে, টাওয়ারের উচ্চতা দেওয়া থাকবে, ইকুয়ালস টাইম বলতে পারো স্যার h1 বাই h2, যে কোনো তিনটের মান দেওয়া থাকবে, একটার মানটা জিজ্ঞাসা করতে পারে, এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। বা এইভাবে কোয়েশ্চেন দেবে স্যার d1 বাই d2 ব্রডকাস্টিং ইকুয়ালস টু √h1 বাই h2, এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। আর একটা কোয়েশ্চেন কি দেয়, খুব তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এরকম যে এরকমভাবে পার্ট আছে, ধরো এখানে একটা তোমার টাওয়ার আছে, ওকে, টাওয়ারটা ম্যাক্সিমাম কতটা সেন্ড করতে পারবে, এখানে ম্যাক্সিমাম সেন্ড করতে হবে। আমি বললাম এখানে একটা কাজ করো, এখানে তুমি ডাইরেক্ট আর একটা প্রান্ত নাও, এইটা ধরো এই যে জায়গাটা এটা হচ্ছে ধরো তোমার সেন্ডার,
সেন্ড যে করছো সেখান থেকে সেই প্রান্তের টাওয়ারটা, আর এটা হচ্ছে রিসিভার প্রান্তের টাওয়ার, এটা হচ্ছে রিসিভার প্রান্তের টাওয়ার। ওকে, তাহলে এটার উচ্চতা ধরো সেন্ডার প্রান্তের হাইট হচ্ছে ধরো HS আর রিসিভার প্রান্তের টাওয়ার হচ্ছে HR। ওকে, তাহলে আমার কত ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স এটা ব্রডকাস্ট করতে পারে। তো অবশ্যই এটা হচ্ছে সেন্টারটাকে একটু ভালো জায়গায়, এটাকে একটু ভালো করে রাখি এরকমভাবে। ওকে, তাহলে এখানে এসে তোমার মিট করবে। ওকে, রাফ ড্রয়িং করছি আমি। তাহলে এটা হচ্ছে তোমার D1 আর এটা হচ্ছে তাহলে কত হবে স্যার D2 রিসিভার প্রান্তের। ঠিক আছে, এটা সেন্ডার প্রান্তের টাওয়ার এতটা গেল আর এখান থেকে রিসিভার প্রান্ত থেকে এটা। তাহলে আমরা বলতে পারি স্যার এই যে D1, এই D1 এর মানটা কত হবে স্যার √2R HS, আর D2 কত হবে স্যার √2R HR। ওকে, তার টোটাল যে ডিস্টেন্স সেটা কতটা কভার করতে পারলো, সেটা ডিস্টেন্স কভার করবে টোটাল ডিস্টেন্স সেটা হবে দেখো D1 প্লাস D2, এটা কি হবে তাহলে √2R HS প্লাস √2R HR। ওকে, ব্যাস, এর বাইরে আর কোশ্চেন যাবে না, ভালো করে পড়ে নাও। আর যাদের যা অসুবিধা আছে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকলাম। তার সাথে সাথে তোমাদের এই যে আমাদের 5K এর যে সেলিব্রেশনের পার্টির জন্য অ্যানাউন্সমেন্ট, সেটা তোমাদের পার্টি তো নাই, মানে নতুন নতুন যে তোমাদের জন্য যে প্ল্যানগুলো করা হয়েছে, অ্যানাউন্সমেন্ট, একটা হিউজ অ্যানাউন্সমেন্ট আসছে, 5খানা মতো অ্যানাউন্সমেন্ট আছে, সেটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য। সেটা 5K হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যা পড়িয়ে দিয়েছি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, যদি একটু বুঝে পড়ো আমি বলছি 3 মার্কস তোমার জন্য সিওর শট আসবে। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই লেট মি নো, আমি তোমাদের হেল্প করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।